মৃন্ময়ীর মন ভালো নেই। হুমায়ুন আহমেদ, পর্ব 7। ফজলু মুখের সামনে 3 দিনের একটি বাসি পত্রিকা ধরে শুয়ে আছে। জহিরকে দেখে সে পত্রিকা নামিয়ে বলল, আমাকে ধরাধরি করে একটু বসিয়ে দে। শুয়ে শুয়ে কথা বলতে ভালো লাগে না। প্রকৃতি চায় না আমরা শুয়ে শুয়ে কথা বলি। জহির ফজলুকে বিছানায় বসাতে বসাতে বলল, তোর নতুন থিওরি? ফজলু বলল, থিওরি না, হাইপোথিসিস। আমরা কখন শুই? ঘুমানোর জন্য শুই। কাজেই শরীরের অবস্থা কি? ভালো না। ডাক্তার বলেছে খারাপ ধরনের জন্ডিস, হেপাটাইটিস বি, সি, ডি এর কোনো একটা। ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম মৃত্যুর প্রস্তুতি কি নিতে শুরু করব। ডাক্তার এমনভাবে তাকালো যেন পাগলা গারদের কোনো পেশেন্ট। তোকে সেরকমই দেখাচ্ছে। ফজলু আগ্রহের সঙ্গে বলল, মৃত্যুর প্রস্তুতি কিন্তু আমরা নিতে শুরু করেছি। জহির বলল, সেটা কীরকম? মনকে বুঝাচ্ছি আমাদের পৃথিবীর যে জগৎ, সে জগতের চেয়ে মৃত্যুর পরের জগৎ অনেক ইন্টারেস্টিং। জহির বলল, মন বুঝেছে? ফজলু বলল, না, এখনো না। তবে বারবার একই কথা বললে মন কন্ডিশনড হয়ে যাবে, তখন বুঝ মানবে। জহির বলল, বুঝ মানলে তো ভালোই। এখন কি খাওয়া দাওয়া করতে পারছিস নাকি সেলাইন চলছে? সেলাইন চলছে। মাঝখানে একবার জাউ ভাত দিয়েছিল, মুখে দিয়েই বমি করে দিয়েছি। ভালো করেছি না? জহির জবাব দিল না। ফজলুর মুখ হাসি হাসি, যেন অতি মজাদার কোনো কথা বলেছে। জহির বলল, যে ডাক্তার তোকে দেখছেন তার নাম কি? ফজলু বলল, তার নাম দিয়ে কি দরকার? কথা বলতাম তোর অসুখ কি, চিকিৎসা কি হচ্ছে। কথা বলার কোনো দরকার নেই। তাদেরকে তাদের কাজ করতে দে। প্রত্যেকেই প্রত্যেকের কাজ করবে। একজন অন্যজনের কাজে ইন্টারফেয়ার করবে না। ডাক্তার করবে ডাক্তারের কাজ, আমি করব আমার কাজ। এখন তোর কাজটা কি? ফজলু আগ্রহের সঙ্গে বলল, আমার বর্তমান কাজ অদ্ভুত অদ্ভুত হাইপোথিসিস দাঁড় করানো। আমার আরেকটা হাইপোথিসিস শোন। জহির বলল, হাইপোথিসিস শুনতে ইচ্ছে করছে না। আহা, শুন না, মজা পাবি। এই হাইপোথিসিসে মৃত্যুর পর আমরা আরেকটা গ্রহে চলে যাব। সেই গ্রহ পৃথিবীর চেয়ে অনেক সুন্দর। পৃথিবীতে যেমন রোগ ব্যাধি আছে, সেই গ্রহে নেই। সেই গ্রহ ব্যাধিমুক্ত গ্রহ। তবে সেখানে অভাব অনটন আছে, মানসিক কষ্ট আছে। পৃথিবীর সব মানুষ যে সেই গ্রহে যেতে পারবে তা না। অনেকের মডেল নষ্ট করে ফেলা হবে। দ্বিতীয় যে গ্রহটাতে আমরা যাব সেখানেও মৃত্যু আছে। মৃত্যুর পর আমাদের স্থান হবে তৃতীয় গ্রহে। দ্বিতীয় গ্রহ থেকে তৃতীয় গ্রহে যাবার সময়ও একদল মানুষ বাদ পড়ে যাবে। তৃতীয় গ্রহ হবে দ্বিতীয়টার চেয়ে বেটার। সেখানে বেদি যেমন নেই, অভাবও নেই। একটি বেদি এবং অভাবমুক্ত জগৎ, তবে মানসিক কষ্ট আছে। সেই জগৎ থেকে আমরা যাব চতুর্থ জগতে। সেই অপূর্ব জগতে কোনো কষ্টও নেই। সেখান থেকে যাত্রা হবে পঞ্চম জগতে। জহির বলল, এর শেষ কোথায়? ফজলু বলল, সর্বশেষ জগৎটা হলো নবম জগৎ। সেখানে অল্প কিছু মানুষই বাস করবেন। তারা সবাই মুক্ত পুরুষ, মহান সাধু সন্ত। তারা সর্ব বিষয়ে মুক্ত, এমনকি সময়ের বন্ধন থেকেও তারা মুক্ত। তারা তাদের ইচ্ছা মতো যে কোনো জগতে যেতে পারবেন। কেউ কেউ ইচ্ছা করেই যাবেন। এই যে আমরা হঠাৎ হঠাৎ মহাপুরুষদের মতো সাধু সন্তের দেখা পাই, তারা আসলে নবম জগতের মানুষ। স্বেচ্ছায় এদের আমাদের জগতে বাস করতে এসেছেন। জহির বলল, এমন কোনো সাধু সন্তের সাথে দেখা পেয়েছিস? ফজলু বলল, একজনের দেখা তো অবশ্যই পেয়েছি। আমি নিজে, ঠাট্টা করছি না। এখন আমি মোটামুটি নিশ্চিত। জহির বলল, আজ উঠি? ফজলু বলল, কাল আসবি? না, কাল পরশু আর এই 3 দিন আসবো না। সাভারের এক খামার বাড়িতে যাব। টাকার কুমির এক বুড়োর পোর্ট্রেট আঁকবো। বুড়োর গায়ের রং কি ফর্সা? তাহলে এক কাজ করিস, ইয়েলো অকার ব্যবহার করিস। ইয়েলো অকারের সাথে সামান্য লাল রং দিবি। টাইটেরিয়াম হোয়াইট কিংবা জিঙ্ক অক্সাইড একেবারেই ব্যবহার করবি না। এক্সপেরিমেন্ট করে দেখ। আচ্ছা। জহির পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে ফজলুর বালিশের নিচে রাখতে গেল। ফজলু বলল, টাকা রাখিস না, চুরি হয়ে যাবে। গতকালই বালিশের নিচ থেকে 100 টাকা চুরি হয়েছে। খালি হাতে থাকবি? আসছি ন্যাংটা, থাকবো ন্যাংটা, যাবো ন্যাংটা। জহির বাসায় ফিরল রাত 10টায়। মিনা তার মেয়েকে ঘুম পাড়িয়ে বারান্দায় একা বসে আছে। জহিরকে দেখে উঠে দাঁড়ালো। ভাইয়া ও ফিরে নাই। জহির কিছু না বলে ঘরে ঢুকে গেল। মিনা তার পেছনে ঢুকলো। ভাইয়া, আমি এখন কি করব? কি আর করবি, কান্না শুরু কর। মেয়েকে ঘুম থেকে তুলুক, সেও কাঁদুক। ভাইয়া, তুমি পাষাণের চেয়েও খারাপ, সীমারের চেয়েও খারাপ, মীর জাফরের চেয়েও খারাপ। জহির বলল, ভাত দে, আয় ভাত খাই। মিনা ভাত বাড়ল। জহিরকে অবাক করে দিয়ে সে খেতেও বসলো।
জহির ভেবেছিল মিনা খাবে না, রাগ করে ভাত না খাওয়া তার ছোটবেলার অভ্যাস। মিনা, জি ভাইয়া। তোর টিয়া টাকা পয়সা সিগারেট কাপড় চোপড় তোকে না জানিয়ে নিয়ে চলে গেছে, এটা ঠিক না। তোকে জানিয়েই গেছে, তুই তাকে 10,000 টাকার একটা বান্ডেল দিয়ে দিবি টিকিট কেনার জন্য, এটা কখনো হবে না। ঘটনাকে বলতে চাইলে বল, বলতে না চাইলে বলতে হবে না। মিনা মাথা নিচু করে বলল, ও ইন্ডিয়া যাবে, পাসপোর্ট নাই তো, বর্ডার ক্রস করে যাবে, যে বর্ডার পার করাবে তাকে 5,000 টাকা দিতে হবে। জহির বলল, ইন্ডিয়া যাবে কেন? মিনা বলল, পালিয়ে থাকার জন্য যাবে, দেশে সে একটা ঝামেলায় পড়েছে। কি ঝামেলা? মিনা ক্ষীণ গলায় বলল, ওদের কারখানার ক্যান্টিনে একটা বাজে টাইপের মেয়ে কাজ করত। এই মেয়েটাকে নিয়ে কী সব যেন হয়েছে, শত্রুতা করে টিয়ার নাম ঢুকিয়ে দিয়েছে। মূল আসামি 3 জন। টিয়া ঘটনার বিন্দু বিসর্গও জানে না। সারা রাত সে ছিল আমার সাথে। আমার জ্বর, বেচারা সারা রাত আমার মাথায় জলপট্টি দিয়েছে। রেপ কেস নাকি? মিনা হ্যাঁ না কিছুই বলল না। জহির বলল, মেয়েটা মারা গেছে না বেঁচে আছে? মিনা বলল, মারা গেছে। আসামি 4 জনের মধ্যে কয়জন ধরা পড়েছে? 3 জনই ধরা পড়েছে। টিয়াকে শুধু ধরতে পারেনি। কিভাবে ধরবে? আল্লাহ আছে না আমাদের দিকে? কিছু না বলে জহির খাওয়া শেষ করে উঠল। মিনা বলল, ভাইয়া পানি খাও, তোমার জন্য পানি আনিয়ে রেখেছি। জহির পান খেলো, একটা সিগারেট ধরালো। মিনা তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জহির বলল, তুই কি আরো কিছু বলবি? মিনা বলল, তুমি কি আমাকে তোমার বাড়িতে থাকতে দেবে? অবশ্যই, এখন যা, ঘুমাতে যা। মিনা ফুপাতে ফুপাতে বলল, ভাইয়া আমার মেয়েটা তোমাকে খুব ভয় পায়, তুমি ওর ভয়টা ভাঙাইয়ে দিও। তোমার সঙ্গেই তো সে থাকবে, এত ভয় পেলে চলবে? হ্যালো ছন্দা। হুম, কেমন আছিস? ভালো। কে? গলা চিনতে পারছিস না? ও আচ্ছা মৃন্ময়ী, তুই এক এক সময় এক এক স্বরে কথা বলিস, চিনব কিভাবে? মোবাইলের যুগে গলা চিনতে হয় না, কে টেলিফোন করেছে এমনিতেই টের পাওয়া যায়। তার নাম ওঠে, নাম্বার ওঠে। খেয়াল করিনি। ঠিকই খেয়াল করেছিস, মাঝখান থেকে একটা ঢং করলি। বিশ্বাস কর খেয়াল করিনি, গড প্রমিস। কথায় কথায় গড নিয়ে আসিস কেন? ওনাকে শান্তিতে থাকতে দিবি না? ওনাকে মিথ্যা কথার সাক্ষীও হতে হবে? মৃন্ময়ী কি বলতে চাস বলে ফেল। তোর পোর্ট্রেট করা হবে। কি করা হবে? পোর্ট্রেট। একজন আর্টিস্ট প্রতিদিন তোর বাসায় যাবেন, তুই 1 ঘন্টা করে সিটিং দিবি, তোর একটা পোর্ট্রেট হবে, আমার একটা হবে। এই 2টা ছবি আমার ঘরে টানিয়ে রাখবো। রোববার পরীক্ষা শেষ হচ্ছে, সোমবার থেকে আর্টিস্ট যাবে। ছন্দা বলল, কোনো আর্টিস্ট আমার বাসায় আসবে আমি সিটিং দেব, এটা কখনো হবে না। বাবা আমাকে বাসা থেকে বের করে দেবেন। কেন? মৃন্ময়ী, তুই একটা জিনিস ভুলে যাচ্ছিস, আমি লোয়ার মিডল ক্লাসের মেয়ে। আমাদের ভাষার ধ্যান ধারণও লোয়ার মিডল ক্লাস টাইপের। লোয়ার মিডল ক্লাসের ধ্যান ধারণা কি? এরা সব কিছু সন্দেহের চোখে দেখে, সন্দেহ এবং অবিশ্বাস। আর্টিস্ট বাসায় এসে ঢুকলেই বাবা ভাববেন প্রেমের কোনো ব্যাপার, তার মুখ গম্ভীর হয়ে যাবে। তাহলে তুই এক কাজ কর, আমার বাড়িতে সিটিং দে। তোর নতুন পাগলামিটার মানে কি? মানে হচ্ছে একজন বিখ্যাত আর্টিস্টকে দিয়ে তোর ছবি আঁকানো। বিখ্যাত নাকি? অবশ্যই বিখ্যাত। মেরিড? মৃন্ময়ী বলল, মেরিড না আনমেরিড এটা জেনে কি হবে? তুই তো তাকে বিয়ে করতে যাচ্ছিস না। ছন্দা বলল, এমনি জিজ্ঞেস করলাম। তোর বাবা যে তোকে কোথায় বিয়ে দেবার চেষ্টা করছে তার কি হলো? জানি না। মৃন্ময়ী, আমি এখন রাখি, পরে টেলিফোন করব। একটু আগে বাবা সামনে দিয়ে গিয়েছেন, বেশিক্ষণ টেলিফোনে কথা দেখতে পেলে তিনি রেগে যাবেন। বেশিক্ষণ তো হয়নি। ছন্দা লাইন কেটে দিয়ে সেট অফ করে দিল। মৃন্ময়ের স্বভাব হচ্ছে একবার টেলিফোন করে থামে না, পরপর কয়েকবার করে। আবার টেলিফোনে কথা বলতে দেখলে বাসায় ভূমিকম্প হবে। ছন্দার বাবা ইয়াকুব আলী একটি বিমা কোম্পানির হেড ক্লার্ক। বাড়ি ভাড়া এবং বেতন হিসেবে যা পান তা দিয়ে সংসার চলে না। সন্ধ্যার পর তিনি 2টা টিউশনি করেন। 4 মেয়ের মধ্যে 3 জনেরই বিয়ে হয়েছে, ছন্দা বাকি আছে। বড় মেয়েটির ভালো বিয়ে হয়েছে, স্বামী ব্যবসা করে। বড় মেয়ে প্রতি মাসে বাবাকে 3,000 টাকা পাঠায়। ছন্দা ইউনিভার্সিটির খরচ নিজেই চালায়। বাসার কাছে একটি কোচিং সেন্টারে সে পার্ট টাইম টিচার। ইয়াকুব আলীর বয়স 55, কিন্তু তাকে 70 বছরের বৃদ্ধের মতো দেখায়। ইদানিং কোমরে ব্যথা হয়েছে বলে সোজা হয়ে বসতেও পারেন না। হাঁটার সময়ও সামান্য কুঁজো হয়ে হাঁটেন। তার দাড়ি রাখার বাতিক আছে। আয়োজন করে দাড়ি রাখেন, দাড়ি সামান্য বড় হলে কেটে ফেলে দেন, আরবার রাখেন। এখন তার দাড়ি রাখার কাল চলছে। মুখ ভর্তি সাদা দাড়ি, তিনি বসে আছেন ইজি চেয়ারে। ঢাকা শহরে আজকাল ইজি চেয়ার পাওয়া যায় না। পুরনো আসবাবের দোকান থেকে ইয়াকুব এই ইজি চেয়ার কিনেছেন। কাপড় ছিঁড়ে গিয়েছিল, নতুন কাপড় লাগিয়েছেন। ইজি চেয়ারটা তার পছন্দের জিনিস। ইয়াকুব আলী হাত ইশারায় ছন্দাকে ডাকলেন। বিরক্ত গলায় বললেন, তোর মা কই? ছন্দা বলল,
বড় আপার বাসায় গেছেন। একা গেছে? বাবুল নিয়ে গেছে। ইয়াকুব আলীর সর্বশেষ সন্তানটি ছেলে, তার নাম বাবুল। সে দুবার ইন্টারমিডিয়েটে ফেল করে ঘরে বসে আছে। কিছুদিন কোনে কম্পিউটার স্কুলে যাওয়া আশা করেছে, এখন সেটাও বন্ধ। ছন্দা বলল, চা খাবে বাবা? ইয়াকুব বললেন, চা খাবো না। তোর মা যে হুট করে চলে গেল আমাকে বলে যাবে না? সংসারে কোনো শৃঙ্খলা থাকবে না? ইচ্ছা হলেই চলে গেলাম, ইচ্ছা হলেই ফিরলাম। বড় আপার ছেলের জ্বর, এই শুনে মা গেছেন। জ্বর শুনেই তোর মা দৌড় দিয়ে চলে গেল? সে কি সিভিল সার্জন, জ্বরের চিকিৎসা করবে? তুই মোবাইল কিনেছিস কবে? ছন্দা বিধ গলায় বলল, গত মাসে। পয়সা খরচ করতে মায়া লাগে না? ইচ্ছা হলো কিনে ফেললাম। নিজের জমানো টাকা দিয়ে কিনেছি। নিজের টাকা আবার কি, সবই সংসারের টাকা। নিজের টাকা, নিজের মোবাইল, এইসব শুনতে ভালো লাগে না। এসব ক্ষুদ্র মনের পরিচয়। মনটাকে বড় করতে শেখ। তোর মা আসবে কখন? দুপুরের আগেই আসবেন। বাবা, আজ বাজার করবে না? ঘরে তেল নেই, মা বলে গেছেন তেল লাগবে। এই মাসের 4 তারিখ তেল কিনেছি, আজ 22। 18 দিনে তেল শেষ হয়ে গেল। তোর মাকে তেল দিয়ে গোসল করে? ছন্দা চুপ করে আছে। বাবার সামনে দাঁড়িয়ে থাকতেও পারছে না, আবার চলে যেতেও পারছে না। ইয়াকুব আলী বললেন, ঘরে পোলাওয়ের চাল আছে? মনে হয় না। মনে হওয়া হই কিছু না, যা বলে শিওর হয়ে বলবি। রাতে দুজন গেস্ট খাবে। তোর সঙ্গে যে ছেলের বিয়ের আলাপ করেছি, তার বড় মামা আর মেজো মামার সন্ধ্যার পর আসবেন। পছন্দ হলে সম্ভাবনা আছে যে আজই আংটি পরিয়ে দেবে। পেতনি সেজে ওদের সামনে পড়বি না। আবার রাজকন্যাও সাজবি না। মুখে হালকা পাউডার আর ঠোঁটে লিপস্টিক। বুঝতে পারছিস? পারছি। মোবাইল কত দিয়ে কিনলি দেখি জিনিসটা? ছন্দা বাবার হাতে মোবাইল দিতে দিতে বলল, 4000। ইয়াকুব আলী বললেন, এত দাম? 4000-এও তো শেষ না। প্রতি মাসে চার্জ আছে, অমুক আছে তমুক আছে। এটা অন করে কিভাবে? ছন্দা অন করে দিল। টেলিফোন করতে হয় কিভাবে? ছন্দা দেখাচ্ছে। ইয়াকুব আলী আগ্রহ নিয়ে দেখছেন। ছন্দা বলল, বাবা, এই মোবাইলটা তুমি রেখে দাও। আমি এইসব দিয়ে কি করব? কাকে টেলিফোন করব? হা করে দাঁড়িয়ে আছিস কেন? পোলাওয়ের চাল আছে কিনা দেখতে বললাম না? ইয়াকুব আলী মেয়ের টেলিফোন পকেটে রেখে দিলেন। তিনি যখন কাঁচা বাজারে আলু কিনছেন, তখন তার পকেটে টেলিফোন বেজে উঠল। মৃন্ময়ী বলল, হ্যালো ছন্দা। ইয়াকুব আলী বললেন, আমি ছন্দার বাবা। মৃন্ময়ী বলল, চাচা আসসালামু আলাইকুম। ইয়াকুব আলী বললেন, ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? ভালো আছি। মা, তোমার পরিচয়? আমি আর ছন্দা একসঙ্গে পড়ি। আমার নাম মৃন্ময়ী। ইয়াকুব আলী বললেন, ওর টেলিফোনটা আমি ভুল করে পকেটে নিয়ে বাজারে চলে এসেছি। মৃন্ময়ী বললেন, ভালো করেছেন। মোবাইল নিয়ে এসেছেন বলেই আপনার সঙ্গে পরিচয় হলো, কথা হলো। ইয়াকুব আলী মৃন্ময়ী নামের মেয়েটার কথা বলার ভঙ্গিতে মোহিত হয়ে গেলেন। কি ভদ্র ব্যবহার! তিনি বললেন, ছন্দার যে বিয়ের কথাবার্তা হচ্ছে তুমি নিশ্চয়ই জানো? জি জানি। ছেলে ব্যাংকে কাজ করে, ম্যানেজার, চেহারা ভালো, বংশ ভালো। পুরনো ঢাকায় তাদের পৈতৃক 2 তলা বাড়ি আছে। বাহ, ভালো তো। ছেলের 2 মামা আজই দেখতে আসবেন, তার জন্যই বাজারে এসেছি। মেয়ে পছন্দ হলে তারা আজই আংটি পরিয়ে দেবেন। সেরকম কিছু অবশ্যই তারা বলেন নাই, এটা আমার অনুমান। দেখি আল্লাহ কি ঠিক করে রেখেছেন। মা একটু দোয়া করবে। অবশ্যই করব। চাচা, আজ রাতে যে ওদের খাওয়াবেন, তার মেনু কি? গরিব মানুষের মেনু। সাদা পোলাও, মুরগির কুরমা আর খাসির মাংসের রেজালা। দই মিষ্টি থাকবে না? ভালো কথা মনে করেছো, দই মিষ্টির কথা ভুলেই গিয়েছিলাম। 2টা রাখে যাবে না, হয় দই কিংবা মিষ্টি। তাহলে বরং দই রাখুন। রিচ ফুড খাওয়ার পর দই খেতে ভালো লাগে। মা শোনো, তুমিও চলে আসো, রাতে ছন্দার সঙ্গে বসে খাবে। মৃন্ময়ী বলল, অবশ্যই আসবো। চাচা, আমি কি সঙ্গে করে 2-1টা আইটেম নিয়ে আসতে পারি, যদি অনুমতি দেন? ইয়াকুব আলী ছন্দার এই বান্ধবীর ভদ্রতায় মুগ্ধ হলেন। আজকালকার মেয়েদের ভেতর থেকে এ ধরনের ভদ্রতা উঠেই গেছে। ছন্দা নিজের ঘরে বসে আছে। একটু আগে বাথরুমে ঢুকে কিছুক্ষণ কেঁদেছে। চোখের পানিতে কাজল লেপটে গেছে। আবার কাজল দেবে। মুখে হালকা পাউডার দিতে হবে। বাবার কথা মতো ঠোঁটে লিপস্টিক। পেতনি সাজা যাবে না, আবার রাজকন্যাও সাজা যাবে না। বরের 2 মামার আগমন উপলক্ষে ছন্দার বোনেরা চলে এসেছে। বাড়ি ভর্তি মানুষ। ইয়াকুব আলীর স্ত্রীর উপর যথেষ্ট বিরক্ত হয়েছেন। খবর দিয়ে দুনিয়ার মানুষ আনার দরকার কি? এরা সবাই খেয়ে যাবে, সেই আয়োজন কি আছে? নাকি সেই আয়োজন করা সম্ভব? একটা মুরগির কুরমা, খাসির মাংস 1 কেজি, পোলাওয়ের চাল অবশ্যই বেশি এনেছেন। পোলাও রান্না করা যাবে। পোলাও কি দিয়ে খাবে? আলু ভর্তা দিয়ে? ছন্দার বড় বোনের নাম শিউলি। বিয়ের আগে রুগা পাতলা ছিল, এখন প্রতিদিন প্রস্থ বাড়ছে। সে ছন্দার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। গলা খাদে নামিয়ে বলল, এই তোর সঙ্গে যে ছেলের বিয়ে হচ্ছে, তার নাকি আগে একটা বউ ছিল? ছন্দা চমকে উঠে বলল, জানি না তো, কে বলেছে? তোর দুলাভাই বলল, সে বাবাকে জিজ্ঞেস করেছিল। ছন্দা বলল, বাবা কি বললেন? বাবা হ্যাঁ না কিছুই বলেননি, চুপ করেছিলেন। বাবা ওই ছেলের মধ্যে কি দেখেছেন কে জানে, কুস্তগিরের মতো ছেলে। ছন্দা বলল, বাবা মেয়ে পার করতে চাচ্ছেন, আর কিছু না। শিউলি বলল, ইউনিভার্সিটিতে এত ছেলে, একজনকে খুঁজে বের করতে পারলি না যাকে বিয়ে করা যায়?
ছন্দার চোখে আবার পানি এসে গেছে। হইচই শোনা যাচ্ছে। দুই মামা এসেছে, মামার সঙ্গে ছেলেও এসেছে। ছেলের এক বন্ধুও সঙ্গে আছে, তার আসার কথা ছিল না। সঙ্গে মিষ্টির প্যাকেট আছে, মিষ্টির প্যাকেট ছাড়া আরও কী সব প্যাকেট দেখা যাচ্ছে। দুই মামাই ছন্দার জন্য শাড়ি এনেছেন। দুটা শাড়িই ভালো, একটা রাজশাহী সিল্ক আর একটা জামদানি। বড় মামা ছন্দার হাতে আংটি পরিয়ে দিতে দিতে বিড়বিড় করে অনেক কথাই বললেন। কোনো কথা ছন্দার কানে ঢুকলো না। তার ইচ্ছা করছে দাঁত দিয়ে কেটে শাড়ি দুটা ছিঁড়ে টুকরা টুকরা করে দেয়। ইয়াকুব আলী তার ইজি চেয়ারে হতাশ হয়ে শুয়ে আছেন। বাবুলকে আরেকটা মুরগি এবং খাসির মাংস আনাতে পাঠানো হয়েছে। এতেও হবে কিনা কে জানে। অতিথিদের খাবার দেওয়ার আগে মৃন্ময়ী চলে এলো। তার গাড়ি থেকে প্যাকেটের পর প্যাকেট খাবার নামছে। খাবার এসেছে হোটেল সোনারগাঁও থেকে। ইয়াকুব আলী একবার অবাক হয়ে মৃন্ময়ীকে দেখছেন, একবার খাবার দেখছেন। বোরের বড় মামা ইয়াকুবকে বললেন, বেয়াই সাহেব, এই মেয়েকে। ইয়াকুব বললেন, ছন্দার বান্ধবী, ঘনিষ্ঠ বান্ধবী। ছন্দা মৃন্ময়ীকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল। ছন্দা হাউমাউ করে কাঁদছে। মৃন্ময়ী বলল, কি সমস্যা বল দেখি। ছন্দা সমস্যা বলছে না, কেঁদেই যাচ্ছে। আলিমুর রহমান বড় একটা কাঠের চেয়ারে পা তুলে জবুথবু ভঙ্গিতে বসে আছেন। তার পরনে সাদা রঙের হাফ পাজামা, হাফ প্যান্ট জাতীয় একটা জিনিস, খালি গা। চেয়ারটা নিম গাছের নিচে বসানো। তিনি নিম গাছের পাতা ভেদ করে আসা রোদ গায়ে মাখছেন। তিনি আগ্রহ নিয়ে তার সামনে দাঁড়ানো যুবকটির কাণ্ড কারখানা দেখছেন। যুবকটি তার পোর্ট্রেট আঁকছে। বেশ বড়সড় একটা ইজেল তার সামনে, থালার মতো একটা বাটিতে রং। যুবকের হাতে ব্রাশ, সে দ্রুত বোর্ডের রং ঘষছে। আলিমুর রহমান বললেন, তোমার নাম কি? যুবক তার দিকে না তাকিয়েই বলল, স্যার, আমার নাম জহির। নামের আগে আহমদ, মোহাম্মদ এসব কিছু নেই? জি না। তুমি তো আমার দিকে তাকাচ্ছই না, না তাকিয়ে কি কাকের ঠ্যাং, বগের ঠ্যাং আঁকছ? যুবক মুখ তুলে তাকালো, আবার রং লাগাতে লাগাতে বলল, মাঝে মাঝে আপনাকে দেখছি। আমি যেভাবে বসেছি তাতে কি তোমার সমস্যা হচ্ছে? জি না। আমাকে দেখে মনে হচ্ছে না চেয়ার একটা সাদা ব্যাঙ বসে আছে, সামনেই পুকুর, সাদা ব্যাঙটা এক্ষুনি লাফ দিয়ে পুকুরে পড়বে? এরকম মনে হচ্ছে না। আমাকে বসে থাকতে দেখলে আমার নাতনির এরকম মনে হয়। মৃন্ময়ীর কথা বলছি। জি, বুঝতে পারছি। এতক্ষণ কি আঁকলে আমাকে দেখাও। যুবক বোর্ড উল্টে দেখালো। গাঢ় হলুদ রং, লম্বা লম্বা রঙের কিছু টান। আলিমুর রহমান বললেন, এইসব কি? স্যার বললেন, ইয়েলো ওয়াকার। আমার ছবি কোথায়? ছবি আসবে, প্রথমে রং আনছি। ঠিক আছে, আঁকতে থাকো, মাঝে মাঝে আমাকে দেখাবে। জি স্যার, দেখাবো। আপনি যখনই বলবেন তখনই দেখাবো। স্যার, আমি কি একটা সিগারেট খেতে পারি? আলিমুর রহমান বললেন, না, আমি তোমার বাপের চেয়েও বেশি বয়সের একজন বৃদ্ধ। আমার সামনে সিগারেট কেন খাবে? তোমার কি ছবি আঁকার সময় সিগারেট খাওয়ার অভ্যাস? জি। বদ অভ্যাস দূর করো। বাবা মা আছেন? জি না। ভাই বোন কি? একটাই বোন। বোনের বিয়ে হয়েছে? জি। বাচ্চা কাচ্চা আছে? একটা মেয়ে আছে। আমি যে কথা বলছি তোমার ছবি আঁকতে অসুবিধা হচ্ছে? জি না। কতটুকু আঁকা হয়েছে দেখাও। জহির আবার দেখালো। আলিমুর রহমান তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন। নতুন কিছু করা হয়নি, আরও কিছু রং ঘষা হয়েছে। এই যুবক কি আসলেই ছবি আঁকা জানে? এতক্ষণ ধরে রং লাগানো হচ্ছে, চোখ, নাক, মুখ, কিছু একটা তো আসবে। তোমার বোনের স্বামী কি করেন? খুলনার এক কারখানায় কাজ করতো, এখন করে না। বেকার? স্যার, সে এখন পলাতক। পলাতক কেন? সে আরও কয়েকজন মিলে একটা মেয়েকে রেপ করেছিল। মেয়েটা মারা গেছে, পুলিশে মামলা চলছে, সে পালিয়ে গেছে ইন্ডিয়া। তোমার বোন কোথায়? আমার সঙ্গে থাকে। বোনের মেয়েটার বয়স কত? 3 বছর। তার নাম কি? টুনটুনি। তোমার বোনের নাম কি? মিনা। তোমার বোনের নাম মিনা? জি স্যার। আমার মায়ের নাম ছিল মিনা। আমার বাবা অবশ্য আমার মাকে মিনু বলে ডাকতেন। তোমার বোনের স্বামী তার স্ত্রীকে কি ডাকে? মিনা ডাকে নাকি মিনু ডাকে? আদর করে ময়না ডাকে। তোমার নাম জহির, তাই না? জি স্যার। ইচ্ছা করলে তুমি সিগারেট খেতে পারো। জহির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। কোনো রকম সংকোচ ছাড়া সিগারেট ধরালো। তার কাজ সে বন্ধ করলো না। ঠোঁটে সিগারেট রেখেই সে ব্রাশ টানছে। আলিমুর রহমান বললেন, তোমাকে সিগারেট খাবার অনুমতি কেন দিলাম জানো? জি না। তুমি তোমার পারিবারিক একটা লজ্জার কাহিনী কোনো রকম সংকোচ ছাড়া বলেছো দেখে আমার ভালো লেগেছে। তোমার বোনের নাম মিনা শুনেও ভালো লেগেছে। মিনা নাম শুনে আমার নিজের মায়ের কথা মনে পড়লো। মার কথা ভুলেই গিয়েছিলাম। তোমার বোনের স্বামী বদমাইশটার নাম কি? সবুজ। সবুজ কি তার স্ত্রীকে মারধর করতো? জি না। আমার বাবা আমার মাকে মারতেন, ছেলে মেয়েদের চোখের সামনেই মারতেন। আমি আমার মাকে শেষ মার খেতে দেখি যখন আমার বয়স 13। বাবা মার চুলের মুঠি ধরে মারছেন, ছেঁচড়াতে ছেঁচড়াতে উঠোনে নিয়ে এসেছেন। মার শাড়ি খুলে গেছে। তিনি
সেই যে আমি ঘর থেকে বের হলাম আর ফিরে যাইনি। জহির বলল, আপনার বাবা মার সঙ্গে আপনার আর দেখা হয় নাই? আলিমুর রহমান জবাব দিলেন না। জহির দেখল বৃদ্ধের দুই চোখ ভিজে উঠেছে। কঠিন চোখ হঠাৎ ভিজে গেলে অন্য এক ধরনের কোমলতা চলে আসে। জহির তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। তাকে এই চোখ আঁকতে হবে, মমতায় আর্দ্র চোখ। জহির, জি স্যার। তুমি চলে যাও, আজ আর না। জহির বলল, স্যার কি একটা সিগারেট খাবেন? আলিমুর রহমান ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন, দাও একটা খাই, আমার কিন্তু সস্তা সিগারেট। আলিমুর রহমান বললেন, আমিও সস্তা মানুষ, অসুবিধা নেই। আমার পুত্র দামি, দামি এবং মহাজ্ঞানী শিল্পবুদ্ধা, সবসময় মুখের সামনে বই। জহির, তোমার মাছ মারার শখ আছে? জি না। তোমার কিসের শখ? আমার কোনো শখ নেই। আলিমুর রহমান বললেন, আমার বাবার শখ ছিল খাওয়ার, খেতে পারলেই হলো, আর কিছু না। মা মাঝে মধ্যে মুরগি রান্না করতেন। বাবা কি করতেন শোনো, খেতে বসার সময় পুরো পাতিলটা নিয়ে বসতেন। তার খাওয়া শেষ হবার পর যদি কিছু থাকতো আমরা খেতাম। বেশিরভাগ সময় কিছু আলু আর ঝোল থাকতো। ঠিক আছে, আজ যাও। এখন আমি আমার মহাজ্ঞানী পুত্রকে একটা চিঠি লিখবো। তুমি ঢাকায় যাবে কিভাবে? বাসে যাব। ম্যানেজারকে বলো গাড়ি দিয়ে যেন পৌঁছে দেয়। আবার যখন আসবে ম্যানেজারকে টেলিফোন করবে, সে গাড়ি পাঠিয়ে তোমাকে নিয়ে আসবে। 5টা মিনিট কি অপেক্ষা করতে পারবে? অবশ্যই পারবো। তাহলে 5 মিনিট অপেক্ষা করো। গাড়ির ড্রাইভার আমার মহাজ্ঞানী পুত্রের কাছে একটা চিঠি নিয়ে যাবে। চিঠি লিখতে লাগবে 1 মিনিট। আলিমুর রহমান A4 সাইজ একটা কাগজে বড় বড় করে লিখলেন, গাধা। খামের ওপর ছেলের নাম ঠিকানা সুন্দর করে লিখলেন। তার মুখে বিজয়ীর হাসি। চিঠি পড়ার পর পুত্রের মুখের ভাব কি হয় সে ভেবেই তার আনন্দ হচ্ছে। শাহেদুর রহমান লাইব্রেরি ঘরে পড়ার চেয়ারে বসে আছেন। তার এই বিশেষ পড়ার চেয়ারের ডিজাইন তিনি নিজেই করেছেন। একবার তৈরি হবার পর কয়েক দফা সংস্কার করতে হয়েছে। কিছু কাজ এখনো বাকি আছে। এই চেয়ারটা অনেক ডেন্টিস্টদের চেয়ারের মতো। হাত দিয়ে ভই ধরতে হয় না, ভই রাখার আলাদা স্ট্যান্ড আছে। স্ট্যান্ডে বল বিয়ারিং লাগানো। চোখে আরাম হয় এমন অবস্থায় বইকে রাখা যায়, বসার অবস্থানেও বদলানো যায়। শাহেদুর রহমান এখন পড়ছেন পপুলার সায়েন্সের বই। বইয়ের লেখকের মতে পুরো বিশ্বব্রহ্মাণ্ড একটা হলোগ্রাফিক ছবি ছাড়া আর কিছুই না। মানুষ হচ্ছে হলোগ্রাফিক ইমেজের অবজারভার। ভারতীয় মুনি ঋষিরা জগৎকে মায়া বলতেন। পদার্থবিদ্যার এই অধ্যাপকও জগৎকে মায়া বলছেন, তবে একটু অন্যভাবে। শাহেদুর রহমানের কঠিন নির্দেশ আছে, পড়াশোনার সময় তাকে কেউ বিরক্ত করতে পারবে না। এক্সট্রিম ইমার্জেন্সিতেও না। পড়াশোনা ব্যাপারটাই এক্সট্রিম ইমার্জেন্সি। এর চেয়ে বড় ইমার্জেন্সি আর হতেই পারে না। বিপদে পড়েছে ফরিদ। একটা ঘটনা ঘটেছে। স্যারকে ঘটনা জানানো উচিত। কিভাবে জানাবে বুঝতে পারছে না। ব্যাংক থেকে 2 লাখ টাকার একটা চেক ফেরত এসেছে। চেকে সিল দেয়া, পর্যাপ্ত অর্থ জমা নেই। এটা যে কত বড় দুঃসংবাদ সে জানে। স্যার কি জানেন? ফরিদ চেয়ারের কাছে এসে কাশলো। শাহেদুর রহমান বিরক্ত চোখে তাকালেন। ভুরু কুঁচকে বললেন, কি চাও? ফরিদ হড়বড় করে বলল, সকালে যে চেকটা নিয়ে ব্যাংকে গিয়েছিলাম সেই চেক ফেরত দিয়ে দিয়েছে। সিগনেচার মিলে নাই। 2 দিন পর পর আরেক যন্ত্রণা। আরেকটা চেক লিখে আনো, সাইন করে দেই। ফরিদ ভীত গলায় বলল, ব্যাংক বলছে ফান্ড নেই। শাহেদুর রহমান অবাক হয়ে বললেন, ফান্ড নেই মানে কি? ফান্ড গেল কোথায়? গত 6 মাসের স্টেটমেন্ট নিয়ে আসো। স্টেটমেন্ট এনেছি স্যার, দেখবেন? এখন দেখবো না, পরে টেবিলে রেখে যাও। তোমার কাছে রাখো, আমি পরে দেখব। আর দয়া করে একটা জিনিস মনে রাখবে, আমি যখন পড়তে বসবো তখন আমার ঘরেই ঢুকবে না। স্যার, ভুল হয়েছে। শাহেদুর রহমান পড়ায় মন দিলেন। লেখক বলছেন, যখন ইলেকট্রনকে অবজার্ভ করা হবে তখন সে পার্টিকেল, যখন তাকে অবজার্ভ করা হয় না তখন সে তরঙ্গ। ইলেকট্রনের এই দ্বৈত সত্তা। ম্যানেজার ফরিদ মৃন্ময়ীর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখানেও আরেক সমস্যা। দরজা যখন বন্ধ থাকবে তখন দরজায় টোকা দেওয়া যাবে না। দরজা খোলা থাকলেই টোকা দেওয়া যাবে। দরজা বন্ধ। ফরিদ দরজায় টোকা দিল। মৃন্ময়ী বলল, কে? ফরিদ বলল, আপা, আমি ম্যানেজার ফরিদ। কি চান? একটা বড় সমস্যা হয়েছে আপা। স্যার ভয় পড়া ধরেছেন, স্যারকে বলতেও পারছি না। আমাকে বললে কি লাভ হবে? ফরিদ জবাব দিল না। কি জবাব দেবে বুঝতেও পারছে না। মৃন্ময়ী বলল, আসুন, ভেতরে আসুন। ফরিদ আরো হকচকিয়ে গেল। সত্যি কি তাকে ভেতরে যেতে বলছে, নাকি সে ভুল শুনছে? আপার ঘরে সে কখনো আগে ঢুকেনি। আপা ভেতরে আসতে বলছেন? হ্যাঁ। ফরিদ অতি সাবধানে ঢুকলো। মেজের দিকে তাকিয়ে রইল। নিজের শোবার ঘরের মানুষের পোশাক আশাকের ঠিক থাকে না। আপা কি অবস্থায় আছেন কে জানে। মৃন্ময়ী বলল, বলুন আপনার সমস্যা। আগের ব্যাপার না তো, আর্টিস্টকে ক্যাশ টাকা দিতে হবে? সেরকম কিছু না। ব্যাংকে স্যারের কোনো টাকা নেই, চেক ফেরত এসেছে। একদিন না একদিন চেক ফেরত আসবেই, এটা তো জানতেন না? দাদাজান সাপ্লাই লাইন অফ করে রেখে দিয়েছেন। তিনি যে এই কাজটা করবেন তাও তো আপনার জানা থাকা দরকার।
ফরিদ এখনো মাথা নিচু করেই আছে। মৃন্ময়ী বলল, আমাকে এসব বলে কি হবে? যাকে বলার তাকে বলুন। জি আচ্ছা। মৃন্ময়ী শান্ত গলায় বলল, আচ্ছা ফরিদ সাহেব, প্রতিদিন নিয়ম করে 11:30 আপনি কি একবার আমাকে টেলিফোন করেন? ফরিদ চমকে মুখ তাকালো। তার দৃষ্টি ঘোলাটে, কপালে ঘাম জমতে শুরু করেছে, পা সামান্য কাঁপছে। মৃন্ময়ী খাটে আধশোয়া হয়ে আছে, তার হাতে বই। আগামীকাল একটা পরীক্ষা আছে, প্রিপারেশন খুবই ভালো। আর না পড়লেও হয়, তারপরও একবার চোখ বুলিয়ে যাওয়া। মৃন্ময়ী বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, রাত 11:30 আমার টেলিফোন বেজে ওঠে। আমি একবার হেলো হেলো বলতেই লাইন কেটে যায়। ফরিদ বিড়বিড় করে বলল, আপা আমার এত সাহস নাই। তাহলে ঠিক আছে, কিছু মনে করবেন না। আমি কিছু মনে করি নাই। দ্যাটস গুড, আপনি যান। ঘর থেকে দ্রুত বের হবার সময় দরজার চৌকাঠে মাথা লেগে ফরিদের কপাল ফুলে গেল। 4তলায় ওঠার সময় একবার সিঁড়িতে পায়ের সঙ্গে পা জড়িয়ে পড়ে গেল। মৃন্ময়ীদের বাড়ির নিয়ম হলে রাতের খাবার সবাই একসঙ্গে খায়, গল্প করতে করতে খাওয়া। এমন যদি হয় একজন খাবে না, শরীর খারাপ, তাকেও উপস্থিত থাকতে হবে। খাবার টেবিলে দেওয়ার পর শাহেদুর রহমান গম্ভীর ভঙ্গিতে বলবেন, ও গড, থ্যাংক ইউ ফর দি ফুড। আমেরিকায় পড়াশোনা করতে গিয়ে শাহেদুর রহমান এই জিনিস শিখে এসেছেন। তার কাছে মনে হয় গডের অসীম করুণার কথা প্রতিদিন একবার হলেও মনে করা মানসিক স্বাস্থ্যের জন্য দরকার। আজকের খাবার টেবিলে শায়লা বসেননি। তিনি নিয়ম ভঙ্গ করে তার ঘরে দরজা বন্ধ করে বসে আছেন। চাইনিজ হার্বাল মেডিসিন শেষ পর্যন্ত কাজ করেনি। শায়লার অ্যালার্জিক অ্যাটাক হয়েছে। মুখের ওপর নেবুলাইজার দিয়ে তিনি আধশোয়া হয়ে আছেন। তার দেখাশোনা করছে একজন নার্স। নার্সের নাম মালতী রানী। তাকে প্রায়ই এ বাড়িতে আসতে হয়। শাহেদুর রহমান প্রার্থনা পর্ব শেষ করে বললেন, কি খবর বিবি? মৃন্ময়ী বলল, আমার খবর ভালো, তোমার খবর কি? শাহেদুর রহমান বললেন, দারুণ একটা বই পড়ছি, হোলোগ্রাফিক ইউনিভার্স। 1/3 পড়ে ফেলেছি। বইটা এত ইন্টারেস্টিং যে ভাত খেতে আসার ইচ্ছাও হচ্ছিল না। মৃন্ময়ী বলল, ব্যাংকে নাকি তোমার কোনো টাকা নেই? শাহেদুর রহমান বললেন, খাবার টেবিলে ব্যাংকের আলোচনাটা না করলে হয় না? হয়। শাহেদুর রহমান বললেন, খাওয়ার টেবিলের আলোচনা হবে হালকা, জোকস চলতে পারে। তুই একটা জোক বলতো। মৃন্ময়ী বলল, তুমি বলো, আমি শুনি। শাহেদুর রহমান খাওয়া বন্ধ করে জোকস মনে করার চেষ্টা করতে লাগলেন। মৃন্ময়ী খাওয়া বন্ধ করে অপেক্ষা করছে। শাহেদুর রহমান খাওয়া বন্ধ করে জোকসটা বললেন, জোকসের সমস্যা হলো এমন একটা বলবে অন্য আরেকটা মনে পড়বে, এক ধরনের চেইন রিয়াকশন। বাবা শুনো, দাদাজান কিন্তু তোমার জন্য ভালো একটা জোকসের ব্যবস্থা করে যাচ্ছেন। কীরকম? সেটা এখন বলবো না, খাবার টেবিলে ভারী আলোচনায় যাব না, তবে তুমি তোমার বাবার জোকসে খুবই আনন্দ পাবে। শাহেদুর রহমানের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। মজার একটা জোকস মনে পড়েছে। সামান্য অশ্লীলতা আছে, তবে মেয়ের সামনে বলা যায়। তিনি চেষ্টা করতে লাগলেন আরেকটা মনে করতে, যেন কোনো দ্বিধা ছাড়াই মেয়েকে শোনানো যায়। মৃন্ময়ী ঘুমোতে যাবার আগে মার সঙ্গে দেখা করতে গেল। তিনি অনেকটা সামলে উঠেছেন। নার্স মালতী রানী তাকে খেতে থেকে যাচ্ছে, যদি রাতে সমস্যা না হয়। শায়লা বললেন, বিনতি মেয়েটা কেমন কাজ করছে? ভালো, মেয়েটা বুদ্ধিমতী। মেয়েটাকে বিদায় করে দে। আচ্ছা, কালই বিদায় কর। কারণটা বলো। কারণ তুই ভালো করেই জানিস। আমি জানি না। শায়লা বিছানায় উঠে বসলেন। তার দৃষ্টি তীক্ষ্ণ, ঠোঁটে ঠোঁট চেপে রাগ সামলানোর চেষ্টা করছেন বোঝা যাচ্ছে। শায়লা চাপা গলায় বললেন, কারণ তুই জানিস না? না। তুই নিজে তোর দাদাজানের সঙ্গে সলা পরামর্শ করে এই মেয়েকে বাড়িঘর লিখে দিতে বলিসনি? আমি ম্যানেজার কালামের থেকে খবর পেয়েছি। ও এই কথা? তোর কাছে এটা খুবই স্বাভাবিক কথা। দাদাজান তার নিজের জায়গা জমি কাকে দিবেন সেটা তার ব্যাপার। একটা কাজের মেয়ে তার জন্য বাড়ি ধারায় 4তলা বাড়ি পাবে? জিনিসটা অন্যভাবে দেখো। মনে করে এই মেয়েটা হঠাৎ একটা লটারির টিকিট পেয়ে গেছে। অনেকেই তো লটারির টিকিট পায় না। তোর দাদাজান একটা আধা পাগল মানুষ। তোর দায়িত্ব বুঝিয়ে সুঝিয়ে পাগলামি সহনীয় পর্যায়ে রাখা। তুই করছিস উল্টোটা। তোর লাভ কি হচ্ছে? আমার ফান হচ্ছে। আমার জীবনে খুব শুকনা ধরনের। এরকম ফান আমার জন্য দরকার। ফুটপাতে ফুটপাতে যখন ঘুরবি তখন ফান থাকবে? অবশ্যই থাকবে। তখনকার ফান অন্য ধরনের হবে। সারাদিন খাওয়া নেই, হঠাৎ একবেলা খাওয়া জুটলো। মা তুমি কি জানো, হোটেল সোনারগাঁওয়ের সিস্টেম হচ্ছে গেস্টদের উচ্ছিষ্ট খাবার তারা ফেলে দেয় না, সব জড়ো করে বিখিরিদের দিয়ে দেয়। বিখিরিরা খুব আনন্দ নিয়ে সেই সব খাবার খায়। আমি প্ল্যান করে রেখেছি একদিন ওই খাবার খাবো। ঘর থেকে বের হও আমার। মৃন্ময়ী বলল, আরও কিছুক্ষণ গল্প করি। আজ আমি গল্প করার মুডে আছি। বাবার কাছ থেকে খুবই ফানি একটা জোক শুনে এসেছি। তুমি শুনবে? হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। শায়লা হাত দিয়ে ইশারা করলেন যেন মৃন্ময়ী চলে যায়। মৃন্ময়ী নিজের ঘরে চলে এলো। রাত বাজছে 11টা। তার ঘুম পাচ্ছে, তবে সে এখন ঘুমাবে না। 11:30 পর্যন্ত অপেক্ষা করবে। আজও টেলিফোনটা আসে কিনা দেখা দরকার। তার ধারণা আজ আর আসবে না, কোনো রাতেই আর আসবে না। বিনতি চা নিয়ে এসেছে, হালকা লেবু চা। ঘুমোতে যাবার আগে মৃন্ময়ী চা খাবার অভ্যাস আছে। এখন 1 কাপ খাবে, 12টার সময় বাতি নিভিয়ে খাবে আর 1 কাপ। ম্যানেজার সাহেবের কি খবর বিনতি? কি হয়েছে? খুব কান্তাছে।
কান্না তো ভালো, বেশি কাঁদলে চোখ সুন্দর হয়, এটা জানো? জি না আপা, বাংলাদেশের মেয়েদের চোখে তো সুন্দর কেন? তারা বেশি কাঁদে, এই জন্যই সুন্দর। আমাকে টেলিফোনটা দাও। মৃন্ময়ী ছন্দাকে টেলিফোন দিল। টেলিফোন ধরলেন ছন্দার বাবা ইয়াকুব। গম্ভীর গলায় বললেন, হ্যালো চাচা, আসসালামু আলাইকুম, আমি মৃন্ময়ী। গলা শুনেই বুঝতে পেরেছি। মা কেমন আছো? ভালো আছি। ছন্দার সঙ্গে কথা বলবে তো? ও ঘুমিয়ে পড়েছে, ডেকে তুলে দিই? ডেকে তুলতে হবে না। এত সকাল সকাল ঘুমিয়ে পড়লো কেন চাচা? কাল তো পরীক্ষা। আর পরীক্ষা? সকাল থেকেই কান্নাকাটি, চোখে নাকে পানি। কেন? আমাকে ভেঙে কিছু বলছে না। আমার মেয়েরা এবং আমার স্ত্রী এরা কেউ কখনো আমাকে ভেঙে কিছু বলে না। কিছুটা বলে বাকিটা অনুমান করে নিতে হয়। অনুমান করে কি পেলেন? ছন্দারে তো কান্নাকাটি কিসের? ছেলে পছন্দ হয় নাই। এর চেয়ে ভালো ছেলে আমি পাবো কোথায়? আমার কি ভালো ছেলের কারখানার সঙ্গে যোগাযোগ আছে যে অর্ডার দিব, সেই অর্ডার মতো পাত্র ডেলিভারি হবে? সেটা তো সম্ভব না। ইয়াকুব বললেন, এখন না তুমি বিবেচনা করো, ছেলের একটাই দোষ, আগে একবার বিয়ে হয়েছিল, স্ত্রীগত হয়েছে, সেই পক্ষে একটা মেয়ে আছে। এই মেয়েকে তো ছন্দকে পালতে হবে না, মেয়ে থাকে তার নানার বাড়িতে। মৃন্ময়ী বলল, পালতে হলে পালবে। সংসারে সৎ ছেলে মেয়ে থাকতেই পারে, সবকিছু মানিয়ে নিয়ে সংসার। ইয়াকুব বললেন, তুমি এখন যে কথাটা বললে, এমন কথা কেউ বলে না, এটা হলো জ্ঞানের কথা। মা গো, তোমাকে যে আমি মা ডাকছি, অন্তর থেকে ডাকছি, এটা বুঝতে পারছো? পারছি। এই যে তোমার সঙ্গে কথা বলছি, খুবই ভালো লাগছে। মা তুমি শুনলে অবাক হবে, কেউ আমার সঙ্গে কথাও বলে না। অফিস থেকে এসে ইজি চেয়ারে বসে থাকি, যে যার মতো ঘুরে বেড়ায়। আমার সঙ্গে দুটো কথা বলার সময় কারণ নেই। ইয়াকুবের গলা ধরে এসেছে, তার চোখে সত্যি সত্যি পানি। তিনি শার্টের হাতায় চোখ মুছলেন। মৃন্ময়ী বলল, চাচা আমি কি আপনাকে একটা অনুরোধ করতে পারি? অবশ্যই পারো। তোমাকে আমি মেয়ের মতো বিবেচনা করেই মা ডাকি। মেয়ে বাবাকে অনুরোধ করবে না, করবে আদেশ। বলো মা, তোমার কি আদেশ? ছন্দার এই বিয়েটা ভেঙে দেন। তার পছন্দ হয় এমন একটা ছেলের সঙ্গে আমি বিয়ের ব্যবস্থা করব। পরীক্ষার মাঝখানে বিয়ের যন্ত্রণায় ও পরীক্ষায় খারাপ করবে। ছন্দার ভালো রেজাল্ট করা দরকার। ইয়াকুব বললেন, মা তুমি যখন দায়িত্ব নিয়েছো, তখন আমার কোনো কথা নেই। বিন্তি রাতে শেষ চা নিয়ে এসেছে। মৃন্ময়ী বলল, চা খাবো না। বিন্তি বলল, আপনার চুলে তেল দিয়ে দেবো আপা? না, আমি চুলে তেল দেই না। একদিন দিয়া দেখেন, খুব আরাম পাইবেন। খুব আরামের কি দরকার আছে? অবশ্যই আছে, আরামের জন্যই তো দুনিয়া। মৃন্ময়ী বলল, যাও তেল নিয়ে আসো, দেখি কি রকম আরাম। ঘরের বাতি কমিয়ে দেওয়া হয়েছে, এটা টেবিল ল্যাম্প ছাড়া সব বাতি নেভানো। মৃন্ময়ী বিছানায় শুয়ে আছে, বিন্তি চুলে তেল দিয়ে চুল টেনে দিচ্ছে। বিন্তি বলল, আপা একটা গপ শুনবেন? গপ না, গল্প। যদি ভাষা শুদ্ধ করে বলতে পারো তাহলে শুনবো। বিন্তি বলল, আমার গ্রামে আপনার মতো সুন্দরী একটা মেয়ে ছিল। 12-13 বছর বয়স হইতেই এই মেয়ের জন্য ভালো ভালো সম্বন্ধ আসা শুরু হইল। এর মধ্যে একজনের সঙ্গে বিবাহ ঠিক হয়ে গেল। তখন মেয়েটারে ধরলো জিনে। জিনে ধরলো মানে কি? জিনে ধরে সুন্দরী মেয়েদের, তারা শরীরে জিনের ভর হয়। আমিও তো সুন্দর, আমার সঙ্গে জিন আছে? অবশ্যই আছে। আপনি যে উল্টাপাল্টা কাজ কাম করেন, জিনের কারণেই করেন। উল্টাপাল্টা কাজ কি করলাম? আপনি নাক ফুলা দিয়া কি করলেন আমার মনে নাই? মৃন্ময়ীর টেলিফোন বেজে উঠলো। সে ঘড়ি দেখলো, 11:30 বাজে। মৃন্ময়ী টেলিফোন কানে নিয়ে দুবার হেলো বলতেই ওপাশ থেকে লাইন কেটে গেল। মৃন্ময়ীর মন ভালো নেই। হুমায়ুন আহমেদ, পর্ব 8। মিনা বলল, ভাইয়া তুমি কি দুপুরে খাবে? জহির বলল, না। রাতে কখন ফিরবে? দেরি হবে? 10টার মধ্যে ফিরবো। মিনা বলল, ভাইয়া একটা ফ্রিজ কিনতে পারো না? ফ্রিজ থাকলে খাবার নষ্ট হতো না। গরমের সময় ফ্রিজের ঠান্ডা পানি খেতে কত ভালো লাগে। জহির কিছু বলল না। মিনার অতি স্বাভাবিক আচরণ মাঝে মাঝে তার কাছে বিস্ময়কর লাগে। সবুজের প্রসঙ্গ একবারও সে তুলে না, যেন সবুজ নামের কেউ তার জীবনে আসেনি। ভাইয়া টুনটুনি আজ কি করেছে শোনো, আঙ্গুল কেটে ফেলেছে। টুনটুনি মামাকে কাটা আঙ্গুলটা দেখাও। টুনটুনি ভয়ে ভয়ে একটা আঙ্গুল উঁচু করে দেখালো। মিনা বলল, এখন মামার কাছে নিয়ে যাও, মামা আঙ্গুলে উম্মা দিয়ে দেবে। জহির বলল, উম্মা কি? মিনা বলল, উম্মা হলো চুমু। টুনটুনি নিজে নিজে অনেক অদ্ভুত শব্দ বানিয়েছে, যেমন তুলতা। তুলতা শব্দটার মানে কি ভাইয়া আন্দাজ করো তো? আন্দাজ করতে পারছি না। মিনা বলল, তুলতা হলো বিড়াল। দুটা শব্দের মধ্যে কোনো মিল আছে বলো? কোথায় তুলতা আর কোথায় বিড়াল? টুনটুনি যাও, মামার কাছে যাও, মামা তোমাকে উম্মা দিবে। মামাকে ভয় পাও কেন? যাও যাও। জহির বলল, জোর করে পাঠাতে হবে না, ভয় আস্তে আস্তে ভাঙাই ভালো। তোর বাজার টাজার কিছু লাগবে? মিনা বলল, বাজার আছে। ভাইয়া একটা টেলিভিশন কিনে দাও না, সারাদিন ঘরে থাকে, টেলিভিশন থাকলে সময় কাটতো, কতদিন নাটক দেখি না। জহির বের হয়ে গেল। প্রথমে গেল হাসপাতাল, ফজলুর সঙ্গে কিছু সময় কাটালো। সেখান থেকে সাভারে আলিমুর রহমান সাহেবের খামার বাড়ি। পোর্ট্রেটের কাজ প্রায় শেষ পর্যায়ে, 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। ফজলুর অবস্থা কয়েকদিনে আরও খারাপ হয়েছে। সে এখন এক নাগারে বেশিক্ষণ তাকিয়েও থাকতে পারে না।
আপনাতেই চোখ বন্ধ হয়ে আসে। তবে গলার স্বর এখনো সতেজ। সে পাঁচ ফিরে শুয়েছে, জহিরের দিকে তাকিয়ে আগ্রহের সঙ্গে গল্প করছে। এক লোক লটারিতে জিতে ফার্স্ট প্রাইজ পেয়েছে। ফার্স্ট প্রাইজ হচ্ছে সারা পৃথিবী ভ্রমণের প্লেনের টিকিট, ফ্রি হোটেল, ফ্রি খাওয়া দাওয়া। এত বড় লটারি জিতেও লোকটার মুখে হাসি নেই। একজন জিজ্ঞেস করলো, কি হলো ভাই, খুশি হন নাই? লোকটি মাথা চুলকে বলল, খুশি হয়েছি, তবে অন্য কোথাও যেতে পারলে ভালো হতো। প্রশ্নকর্তা বললেন, অন্য কোথাও মানে কি? সেই লোক বিব্রত ভঙ্গিতে বলল, মানে গ্রামের কোনো বাসবন, মেঠোপথ এইসব আর কি। জহির বলল, এই গল্পের মানে কি? ফজলু বলল, মানে হচ্ছে এই মুহূর্তে আমার গ্রামের বাসবন, মেঠোপথ এইসব দেখতে ইচ্ছা করছে। 10 বছরের বেশি হয়েছে গ্রাম দেখি না। জহির বলল, শরীর ঠিক হোক, গ্রাম দেখিয়ে আনবো। শরীর ঠিক হবে না। সস্তা দেশি মদ খেয়ে লিভার তো আগেই নষ্ট ছিল, এখন ধরেছে ভাইরাস বাবাজি, শক্ত জিনিস। জহির বলল, তোর শরীর একটু সারলেই তোকে আমি আমার কাছে এনে রাখবো। আমার বোন আছে, সে যত্ন করবে। ফজলু বলল, এই দফায় টিকে গেলে বাসবনের ছবি আঁকবো। বাসবনের ভিতর দিয়ে রোদ এসে পড়েছে, শুধুই আলো চায়ার খেলা, লেমন ইয়েলো আর কোবাল্ট ব্লু। তোর পোর্ট্রেট টাকা কেমন চলছে? ভালো। কয়েকদিন থেকে কেন জানি ছবি আঁকতে ইচ্ছে করছে। ওয়াটার কালার, হালকা ওয়াশে 2-1টা গাঢ় রঙের টান। জহির বলল, কাগজ রং দিয়ে যাব? ফজলু বলল, পাগল হয়েছিস? জেনারেল ওয়ার্ডের এক মরণাপন্ন রোগী জীবনের শেষ ছবি আঁকছে। এইসব সিনেমায় সম্ভব, বাস্তবে সম্ভব না। তুই এখন চলে যা, কতক্ষণ আর রোগীর পাশে বসে থাকবি? জহির বলল, বইটই কিছু দিয়ে যাব সময় কাটানোর জন্য? একটা খাবনামা দিয়ে যাবি। বিকট স্বপ্ন দেখি, খাবনামায় স্বপ্নের অর্থ পড়লে মজা লাগবে। কিরকম স্বপ্ন? একটা স্বপ্নে দেখলাম আমার হাতের আঙ্গুলের সংখ্যা বেড়ে গেছে, অনেকগুলি করে আঙ্গুল কিলবিল করছে। মাথাটা তার নষ্ট হয়ে গেলে মানুষ এরকম স্বপ্ন দেখে। নানান হাইপোথিসিস নিয়ে চিন্তা করে আমার মাথা গেছে। জহির উঠে পড়ল। বাস ধরে সাভার যেতে হবে। আলিমুর রহমান সাহেব যদিও বলে দিয়েছিলেন ম্যানেজারকে বললেই ম্যানেজার গাড়ি পাঠাবে। কি দরকার? মানুষের কাছ থেকে উপকার নিতে হয় না, উপকার করতেও হয় না। সেই আগের দৃশ্য। আলিমুর রহমান পা তুলে চেয়ারে বসে আছেন, জহির ব্রাশ ঘষছে। জহিরের ঠোঁটে সিগারেট। আলিমুর রহমান বললেন, ছবি কি আজ শেষ হবে? জহির বলল, না। কবে শেষ হবে? জানি না। ঠিক আছে, তাড়াহুড়ো নেই, আঁকতে থাকো। মিনা ভালো আছে? তোমার বোন মিনা? জি স্যার, ভালো আছে। তোমার বোনের যে মেয়ে, সে ভালো আছে? জি ভালো আছে। তার নাম যেন কি? তার নাম টুনটুনি। জহির, একটা কাজ করো, একদিন মিনা আর টুনটুনিকে এখানে নিয়ে এসো। এটা ভালো হবে না স্যার। ভালো হবে না কেন? আমার বোন আহ্লাদি ধরনের মেয়ে, আপনার সঙ্গে নানান আহ্লাদি করবে, আপনি রেগে যাবেন। রেগে যাব কেন? ওর আহ্লাদি সহ্য করার মতো নয়। আলিমুর রহমান আগ্রহ নিয়ে বললেন, একটা উদাহরণ দাও তো। উদাহরণ মনে আসছে না স্যার, তবে সে যে কোনো মানুষকে আহ্লাদি করে অতি দ্রুত রাগিয়ে দিতে পারে। আলিমুর রহমান গলা উঁচিয়ে ডাকলেন, কালাম, কালাম। ছবি আঁকার সময় কালাম বড় সাহেবের দৃষ্টির বাইরে থাকে, তবে সারাক্ষণ কান খাড়া করে রাখে, যেন ডাক শোনা মাত্র ছুটে আসতে পারে। কালাম এসে সামনে দাঁড়ালো। আলিমুর রহমান বললেন, তুমি এক্ষুনি গাড়ি নিয়ে ঢাকায় যাও, জহিরের বোন আর বোনের মেয়েকে নিয়ে আসবে। জহিরের কাছ থেকে একটা চিঠি লিখিয়ে নিয়ে যাও। জহির ছবি আঁকা বন্ধ করে তাকিয়ে আছে। আলিমুর রহমান হুকুমের গলায় বললেন, জহির, তোমার বাসার ঠিকানা ম্যানেজারকে ভালো করে বুঝিয়ে দাও। অনেক দিন কোনো আহ্লাদি মেয়ে দেখি না, একটা দেখতে খুব ইচ্ছে করছে। আলিমুর রহমান সিগারেট ধরালেন, লম্বা লম্বা টান দিয়ে মুখ গুল করে ধোঁয়া ছাড়ছেন। তাকে আনন্দিত মনে হচ্ছে। জহির, জি স্যার। আমার মহাজ্ঞানী পুত্র ছবি আঁকার জন্য তোমাকে কত টাকা দেবে বলে ঠিক করেছে? উনি কিছু বলেননি। তুমি কিছুই পাবে না। সে তোমাকে 1 টাকার একটা ময়লা ছেঁড়া নোটও দিবে না, কারণ তার ব্যাংকে টাকা নেই। আমি খবর নিয়েছি, তার মাথায় এখন 49 শব্দের অর্থ জানো? জি জানি। আমার পুত্রের মাথায় এখন 49, 7 গুণন সত্যি। হা হা হা। আচ্ছা জহির, শোনো, তোমার আহ্লাদি বোন কি খেতে পছন্দ করে? তার পছন্দের সব খাবার বাবুর্চিকে দিয়ে রান্না করতে বলবো। মিনা চলে এসেছে এবং মেয়ে নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে ঘোরাঘুরি করছে। ম্যানেজার তাকে আলিমুর রহমানের কাছে নিয়ে গেল। মাঝখানে গলা নামিয়ে বলল, স্যারের সঙ্গে কোনো বেয়াদবি করবেন না। মিনা বিরক্ত হয়ে বলল, বেয়াদবি কেন করবা? আমাকে কি দেখে আপনার বেয়াদব মনে হয়? এমা, কি বললাম? আমাদের স্যার খুবই রাগী মানুষ তো। মিনা বলল, আমরাও খুব রাগী। আমাদের টাকা পয়সা আপনাদের চেয়ে কম, এটা মানি। আমাদের রাগ কম, এটা মানি না। আলিমুর রহমান মাছ মারতে বসেছেন। মিনা তাকে পা ছুঁয়ে সালাম করলো, টুনটুনিকে দিয়েও করালো। টুনটুনিকে সে সালাম করা শিখিয়েছে। আলিমুর রহমান বললেন, মেয়ে তো খুব সুন্দর। মিনা বলল, ওর বাবার মতো হয়েছে, তবে ওর বাবার রং আরো ভালো, তাই নাকি? জি, সে আপনার চেয়েও ফর্সা। ঢাকায় থাকলে আপনাকে এনে দেখাতাম। সে আছে বিদেশে, মিডল ইস্টে, বড় চাকরি করে। ও আচ্ছা, কোয়ার্টার পেয়েছে, 4 রুমের বিরাট বাড়ি, সার্ভেন্টের জন্য আলাদা ঘর, ওদের পেশাব পায়খানার জন্য আলাদা বাথরুম। চিঠি লিখেছে আমাদের চলে যাবার জন্য। যাচ্ছ না কেন? ভাইয়াকে একা ফেলে কিভাবে যাব বলেন? ভাইয়াকে কে দেখবে? আমরা 2 বোন ভাই ছাড়া আর কেউ নেই। মা আমার জন্মের সময় মারা গেছেন, বাবা মারা গেছেন আমার যখন 8 বছর বয়স।
মা বাবা না থাকার জন্য আমাদের দুই ভাই বোনের মধ্যে মিল খুব বেশি। তাই ঠিক করেছি ভাইয়াকে বিয়ে দিয়ে তারপর যাব, তাকে একা ফেলে যাব না। এটা ভালো না? হ্যাঁ ভালো। ভাই বোনের মধ্যে আমাদের মতো মিল আপনি কোথাও দেখবেন না। আপনার সঙ্গে এই নিয়ে লক্ষ টাকা বাজি রাখতে পারি। এই যে দেখুন, আপনার এখানে ভাইয়া ছবি আঁকতে এসেছে, এটাই তো তার কাজ। এর মধ্যে জরুরি চিঠি দিয়ে আমাকে আনিয়েছে। টুনটুনিও ভাইয়ার চোখের মণি। বেশিক্ষণ টুনটুনিকে না দেখলে ভাইয়া থাকতে পারে না। টুনটুনিকে নিয়ে বিদেশে চলে গেলে ভাইয়ার অবস্থা কী হবে চিন্তা করে আমার ঘুম হয় না। আলিমুর রহমান বললেন, তুমি তো ভালো সমস্যাতেই আছো। জি, বিরাট সমস্যায় আছি। আপনার এখানে ক্যামেরা আছে? কেন বলো তো? নতুন জায়গায় এসেছি, কিছু ছবি তুলতাম, টিয়াকে পাঠাতাম। টুনটুনির বাবার নাম সবুজ, ও আমাকে ডাকে ময়না, আমি তাকে ডাকি টিয়া। আলিমুর রহমান বললেন, তোমরা তাহলে পাখি বংশ, টুনটুনি, ময়না আর টিয়া। মিনা আনন্দিত গলায় বলল, জি আমরা পাখি বংশ। টুনটুনির একটা ভাই যখন হবে তার নাম রাখবো তিতির। তিতির পাখির নাম আপনি শুনেছেন না? শুনেছি। তিতির নাম সুন্দর না? হ্যাঁ সুন্দর। আলিমুর রহমান ম্যানেজারকে পাঠালেন ক্যামেরা আনাতে। মিনা বলল, আপনার মাছ মারার শখ তাই না? হ্যাঁ। টুনটুনির বাবারও মাছ মারার খুব শখ। ওদের নিজস্ব বিরাট পুকুর আছে, পুকুর ভর্তি মাছ। আপনি যেমন মাছ মারার জন্য আলাদা ঘাটলা বানিয়েছেন, ওদেরও সেরকম আছে। ছুটির দিনে সকালে সে মাছ মারতে বসে। আমাকে সব কাজ ফেলে পাশে বসে থাকতে হয়। কাজকর্মের অবশ্য কোনো অসুবিধা হয় না, ওদের অনেকগুলো কাজের লোক। আলিমুর রহমান মুগ্ধ হয়ে মেয়েটার কথা শুনছেন। কি গুছিয়েই নাই মেয়ে, অনর্গল মিথ্যে বলে যাচ্ছে। আলিমুর রহমান বললেন, তোমার স্বামী মাছ মারে, তুমি পাশে বসে থেকে কি করো? কি আর করব, কখনো কুরশি কাটা দিয়ে সেলাই করি, আবার কখনো গান টান গাই। তুমি গান জানো নাকি? রেডিও টিভি থেকে শুনে শুনে শিখেছি। টুনটুনির বাবা অবশ্য অনেকবার বলেছে গানের টিচার রেখে দিই, গান শেখো। আমি বলেছি না। না বললে কেন? আমার শ্বশুরবাড়ির সবাই খুব ইসলামিক মাইন্ডেড, গান বাজনা পছন্দ করেন না। আপনি কি আমার একটা গান শুনবেন? অবশ্যই শুনবো। সিনেমার গান, সিনেমা থেকে শিখেছি। মিনা গান ধরল, একটা ছিল সোনার কন্যা। ম্যানেজার কালাম ক্যামেরা নিয়ে এসে অদ্ভুত দৃশ্য দেখে থমকে দাঁড়ালো। বড় সাহেবের কুলে টুনটুনি নামের মেয়েটা বসে আছে। মেয়েটার মা সামনে বসে গান গাইছে। আলিমুর রহমান তার লয়ারকে নিয়ে বসেছেন। তিনি বুঝলে আরও কিছু পরিবর্তন করবেন। মিনা এবং টুনটুনির জন্য এমন কিছু ব্যবস্থা করবেন যেন বাকি জীবন তারা নিশ্চিন্ত মনে থাকতে পারে। উকিল বললেন, দানপত্র করাই ভালো। দানপত্রে লিখতে হবে যে মেয়েটার সেবায় তুষ্ট হইয়া তাহাকে দান করিলাম। আলিমুর রহমান বললেন, সেবায় তুষ্ট হই নাই, তার মিথ্যা কথা শুনে তুষ্ট হয়েছি। যদি লেখা হয় তাহার মিথ্যা কথা শুনিয়া তুষ্ট হইয়া অমুক অমুক জিনিস দান করিয়াছি, তাতে অসুবিধা আছে? উকিল তাকিয়ে রইল। আলিমুর রহমান বললেন, আমার তুষ্ট হওয়া দিয়ে কোথা? তুষ্ট কিভাবে হয়েছে সেটা বিষয় না, তুমি কাগজপত্র তৈরি করো। আপনি আপনার ছেলেকে সত্যি কিছু দেবেন না? না। কাজটা ঠিক হচ্ছে না। আলিমুর রহমান বললেন, তোমাকে টাকা দিয়ে আমি এনেছি আমার কাজের সমালোচনার জন্য নয়, আমার কাজ করে দেবার জন্য। ইয়াকুব আলী সকাল 8টা থেকে মৃন্ময়ীদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন। তার চেহারায় দিশেহারা ভাব। বাড়িতে ঢুকে তিনি বেশ হকচকিয়ে গেছেন। মৃন্ময়ী মেয়েটা বড় লোকের মেয়ে এটা তিনি জানতেন, কিন্তু সে যে এমন একটা বড় লোকের মেয়ে তিনি জানতেন না। বিশাল ড্রয়িং রুমের এক কোনায় তিনি হতাশ হয়ে বসে আছেন। ম্যানেজার জাতীয় একটা ছেলের সঙ্গে তার কথা হয়েছে। ছেলেটা বলেছে মৃন্ময়ী আপা তার ঘরেই আছেন, হাঁটাহাঁটি করছেন, গান শুনছেন, তবে দরজা ভেতর থেকে বন্ধ, কাজেই এখন দরজায় টোকা দেয়া যাবে না। ইয়াকুব বললেন, দরজা বন্ধ থাকলেই না লোকজন বাইরে থেকে ঠুকা দেবে, দরজা খোলা থাকলে দিবে কেন? এই বাড়ির এই রকম নিয়ম। আপনি বলুন, আপা দরজা খুললেই তাকে খবর দেয়া হবে। আপনি কি আপনাকে চেনেন? আমার মেয়ে তার সঙ্গে পড়ে, আমার নাম ইয়াকুব আলী। ইয়াকুব একবার ভাবলেন বলবেন আমার মেয়ের নাম ছন্দা, শেষ পর্যন্ত বললেন না। এমনও হতে পারে ছন্দা পালিয়ে বাড়িতেই বসে আছে, এখন হয়তো গল্প করছে মৃন্ময়ীর সঙ্গে। গতকাল সকালে তিনি ছন্দাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কঠিন গলায় বলেছেন, বাকি জীবন আমি তোর মুখ দেখতে চাই না। ছন্দা কাঁদতে কাঁদতে বলেছে, বাবা আমি যাব কোথায়? তিনি বলেছেন, যেখানে ইচ্ছা সেখানে যাবি, আমার এখানে না। আমি চোর মেয়ে ঘরে রাখবো না। ঘটনা ঘটেছে সকাল 9টায়। 12 ঘন্টা পর রাত 9টার দিকে খোঁজখবর নেওয়া শুরু করেছেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবখানে। মৃন্ময়ীকে টেলিফোন করেছেন কিছুক্ষণ পর পর। যত বাড়ি টেলিফোন করেন তত বাড়ি শোনা যায় এখন সংযোগ দেওয়া সম্ভব না, আবার ডায়াল করুন। মৃন্ময়ীর বাসার ঠিকানা বের করতেও তার খুব ঝামেলা হয়েছে, কেউ ঠিকানা বলতে পারে না। আপনি কি চা খাবেন? চা দিতে বলি? ম্যানেজার ছেলেটা আবার এসেছে। ইয়াকুব আলী বললেন, দরজা কি খুলেছে? জি না, এখনো না। আপনাকে চা দিতে বলি? না, এক গ্লাস পানি দিতে পারেন। টেবিলের নিচে খবরের কাগজ আছে, ইচ্ছা করলে খবরের কাগজ পড়তে পারেন। আমার কিছু লাগবে না, একটু তাড়াতাড়ি যদি খবরটা দেওয়া যায়, বিশেষ ঝামেলায় আছি, দরজা খুললেই খবর দেব। ইয়াকুব বুঝতে পারছেন না ঝামেলার ব্যাপারটা মৃন্ময়ীকে খোলাখুলি বলবেন কিনা। বলা অবশ্যই উচিত, কিন্তু বলবেন কিভাবে? সব কিছু কি বলা যায়? ঘটনাটা এরকম, সকালে নাস্তা খেতে তিনি চায়ের কাপ নিয়ে ইজি চেয়ারে বসেছেন। হুড়মুড় করে 3টা মেয়ে ঢুকে পড়লো। তিনি যে বসে আছেন সেদিকে ফিরেও তাকালো না, ঢুকে গেল ছন্দার ঘরে।
বিছানা বালিশ উল্টাচ্ছে, ড্রয়ার খুলছে, আলমিরা খুলছে। তিনি বললেন, এইসব কি? মেয়ে তিনটার একটা বলল ছন্দা তার গয়না চুরি করেছে, 2 ভরি ওজনের একটা গলার চেন। ইয়াকুব বললেন, তোমরা কি পাগল হয়ে গেলে? আমার মেয়ে করবে চুরি? আমার মেয়ে? আর তখনই অন্য একটা মেয়ে বলল, পাওয়া গেছে, পাওয়া গেছে। মেয়েটার হাতে চেইন। তারা যেমন ঝড়ের মতো এসেছিল সেরকম ঝড়ের মতো চলে গেল। তিনি দেখলেন ছন্দা ঘরের এক কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। তিনি বললেন, ছন্দা, তুই কি চেইনটা চুরি করে এনেছিলি? ছন্দা জবাব দিল না। মৃন্ময়ী এসেছে। ইয়াকুব আলীকে দেখে সে মোটেই চমকালো না। স্বাভাবিক গলায় বলল, চাচা আসসালামু আলাইকুম। আপনি এসেছেন? কেমন আছেন চাচা? ইয়াকুব আলী বললেন, মাগো আমি ভালো নাই, আমি খুব খারাপ আছি। ছন্দা কি তোমার এখানে? না তো। তোমার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে? জি না। চেষ্টা করলেও টেলিফোনে আমাকে ধরতে পারতো না। আমি সবসময় টেলিফোন বন্ধ করে রাখি, শুধু আমার যখন কথা বলার দরকার হয় তখন অন করি। চাচা ব্যাপারটা কি বলুন তো? ইয়াকুব মাথা নিচু করে ঘটনা বর্ণনা করলেন। কয়েকবার তার গলা বন্ধ হয়ে গেল। মৃন্ময়ী বসেছে তার পাশে। সে শান্ত ভঙ্গিতে পুরো ব্যাপারটা শুনল। ইয়াকুব বললেন, মা দেখো তো, এই জিনিসটা কি তোমার? তিনি শার্টের পকেট থেকে কাগজে মোড়া হীরের নাকফুল বের করলেন। বিব্রত গলায় বললেন, ছন্দা বলেছে তোমার বাড়ি থেকে না বলে নিয়েছে। মৃন্ময়ী বলল, চাচা এই জিনিস আমার না, আমি নাকফুল ব্যবহার করি না। ইয়াকুব বললেন, তাহলে মনে হয় অন্য কারো কাছ থেকে চুরি করেছে। মার খেয়ে মাথা নষ্ট হয়ে গেছে বোধ হয়, তোমার নাম মনে এসেছে বলে ফেলেছে। মেরেছেন? হ্যাঁ। রাগ সামলাতে পারলাম না। বললে তুমি বিশ্বাস করবে না, তার সুটকেসে সিগারেট লাইটার পর্যন্ত আছে, 3টা লাইটার, যা পেয়েছে চুরি করেছে। চাচা আপনি কি নাস্তা করেছেন? মাগো নাস্তা করার মতো মনের অবস্থা নাই। মেয়েটা রাতে কোথায় ছিল, কার কাছে ছিল, কিছুই তো জানি না। ইয়াকুব কেঁদে ফেললেন। মৃন্ময়ী বলল, আপনি আমার সঙ্গে আসুন, নাস্তা করবেন। আমি চিন্তা করে বের করার চেষ্টা করি সে কোথায় থাকতে পারে। মা আমি নাস্তা খাবো না, আমার গলা দিয়ে কিছু নামবে না। তুমি চিন্তা করে বলো সে কোথায় যেতে পারে। মেয়েটার জন্য আমি শাহজালাল সাহেবের দরগা সিন্নি মানত করেছি। মৃন্ময়ী বলল, আপনি অবশ্যই আমার সঙ্গে নাস্তা খাবেন। রাতে কি কিছু খেয়েছেন? না কি রাতেও কিছু খাননি? ইয়াকুব জবাব দিলেন না। মৃন্ময়ী হাত ধরে টেনে নিয়ে তুলল। আবারও ইয়াকুবের চোখে পানি এসে গেল। তার নিজের মেয়ে কোনোদিন হাত ধরে তাকে টেনে তুলে খেতে নিয়ে যায়নি, আর এ অন্যের মেয়ে। নাস্তার টেবিলে বসতে বসতে মৃন্ময়ী বলল, চাচা আমি প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে ছন্দা কোথায় থাকতে পারে বের করে ফেলেছি। ইয়াকুব তাকিয়ে আছেন। মৃন্ময়ী বলল, আমি চিন্তা করছি আমি ছন্দা হলে কি করতাম। আমি আমার কোনো আত্মীয়র বাড়ি যেতাম না, সেটা হতো আমার জন্য লজ্জার ব্যাপার। ইয়াকুব বললেন, ঠিক বলেছ, আমি সবার বাসায় খোঁজ নিয়েছি, সে নাই। মৃন্ময়ী বলল, আমি কোনো বান্ধবীর বাড়িতে বা ক্লাস ফ্রেন্ডের বাড়িতে যেতাম, সেটা হয়তো আরও লজ্জার ব্যাপার। এই জাতীয় ঘটনা অতি দ্রুত সবাই জেনে যায়। ঠিক বলেছ। আমি দূরেও কোথাও যেতাম না, দূরে যেতে সাহস লাগে। ছন্দার এত সাহস নেই, সঙ্গে টাকাও নেই। ইয়াকুব বললেন, সে এক বস্ত্রে বের হয়েছে, সঙ্গে টাকা পয়সা দূরের কথা, রিক্সা ভাড়ার টাকাও নেই। মৃন্ময়ী বলল, ছন্দার জন্য একটা জায়গায় শুধু আছে, সে যে ছেলের সঙ্গে বিয়ের কথা পাকা হয়েছে সেখানে আছে। আপনি ওই বাড়িতে গেলেই তাকে পাবেন। ইয়াকুব চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। মৃন্ময়ী কথা তার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে। বাচ্চা একটা মেয়ে, এত বুদ্ধি দিয়ে তিনি চমৎকৃত হয়েছেন। মৃন্ময়ী বলল, চাচা আপনি শান্তিমতো নাস্তা খান, চা খান, আমি আপনাকে একটা গাড়ি দিয়ে দিচ্ছি, গাড়ি নিয়ে যান। গাড়ি দিতে হবে না মা, আমি যা বলছি শুনুন তো। আপনি তো বলেছিলেন মেয়ের বাবাকে অনুরোধ করবে না, বাবাকে করবে আদেশ। আমি আপনার মেয়ের মতো না? অবশ্যই। আমি পাউরুটিতে মাখন লাগিয়ে দিচ্ছি, আপনি খাবেন, আমি দেখব। পাউরুটিতে মাখন লাগাতে আমার খুব ভালো লাগে। ইয়াকুব ঠিক করে ফেলেন, মৃন্ময়ী নামের মেয়েটার বিয়েতে যেভাবেই হোক সোনার কিছু দেবেন, গলার হার কিংবা হাতের চুড়ি। এতে যদি তার গ্রামের বসত বাড়ি বিক্রি করতে হয় তাতেও তিনি রাজি আছেন। মৃন্ময়ী যা বলেছিল তাই। ছন্দা সেই বাড়িতেই আছে। গতকাল রাত 11টায় কাজী ডেকে 5,01,000 টাকা দেন মোহরানায় বিয়েও হয়ে গেছে। বরের ছোট মামা বললেন, আপনাকে খবর দিতাম, কিন্তু এমন একটা ঘটনা ঘটিয়েছেন, মেয়েকে বাসা থেকে বের করে দিয়েছেন। ছি, একবার চিন্তাও করলেন না এই বয়সের একটা মেয়ে কোথায় যাবে। যাই হোক, আপনি এসেছেন, আমরা খুশি। মেয়ে জামাইকে দোয়া করে যান। জামাই এসে সালাম করলো। ছন্দা বাবার সামনে বের হলো না, সে কিছুতেই আসবে না। বরের মামা বললেন, ঠিক আছে, এত তাড়াহুড়োর প্রয়োজন নাই, ধীরে ধীরে মিলমিশ হবে। বাবা মেয়ের রাগারাগি, ললিপপ, আইসক্রিম, সামান্য গরমেই গলে পানি। ইয়াকুবকে ওই বাড়িতে দই মিষ্টি খেতে হলো। বরের মামা গলা নামিয়ে বললেন, বিআই সাহেব, বৌমাকে আমাদের সবার পছন্দ হয়েছে, অসাধারণ মেয়ে। প্রথম রাতেই সে তার স্বামীকে বলেছে, তোমার মেয়ে অন্য বাড়িতে কেন থাকবে। এখন আমি তার মা, সে তার মার বাড়িতে থাকবে। রাতেই মেয়েকে নানির বাড়ি থেকে আনা হয়েছে। সেই মেয়ে অল্পক্ষণের মধ্যে হয়েছে মায়ের ভক্ত, সারাক্ষণ মায়ের পিছনে পিছনে ঘুরছে। ইয়াকুব বললেন, ভালো তো, বেশ ভালো। চুপে চাপে বিয়ে হওয়াতে আপনার জন্যও তো ভালো হয়েছে, খরচের হাত থেকে বেঁচে গেলেন। ঠাট্টা করলাম, বিআই সাহেব কিছু মনে করবেন না। ইয়াকুব বললেন, কিছু মনে করিনি। ছন্দার এক বান্ধবী তাকে একটা চিঠি দিয়েছে, চিঠিটা কি ছন্দার হাতে দেয়া যাবে? অবশ্যই দেয়া যাবে, আমার হাতে দিন, আমি দিয়ে আসছি। মৃন্ময়ী চিঠিতে লিখেছে, ছন্দা,
আমার হিসাব যদি ঠিক হয় তাহলে তুই সুখে আছিস। তুই অতি বুদ্ধিমতী মেয়ে। অতি বুদ্ধিমতীরা সুখ বের করে নিতে জানে। বোকা মেয়েগুলিই বেছে বেছে দুঃখ কুড়ায়। আমি তোকে খুব পছন্দ করি, আবার তোর বাবাকেও খুব পছন্দ করি, অথচ দুইজন দুই মেরুর। ভালো থাকিস। ইতি মৃন্ময়ী। পুনশ্চ তোর একটা পোর্ট্রেট করা তার কথা বলেছিলাম, মনে আছে? আর্টিস্ট ভদ্রলোক আগামীকাল থেকে ফ্রি। দাদার ছবি তিনি একে শেষ করেছেন, আজ হ্যান্ডওভার করবেন। আমি ছবি হ্যান্ডওভারের দৃশ্য দেখতে যাচ্ছি। দাদাজানের ছবি পছন্দ হয় তবেই তোর ছবি আঁকানো হবে। তৈরি হয়ে থাক। পুনশ্চ 2, তোর যে একটা মানসিক রোগ আছে শুনেছি, বিয়ের পর এ রোগ সেরে যায়। স্বামীর ভালোবাসা এ রোগের একমাত্র ওষুধ, মনে রাখিস। জহির মৃন্ময়ীর হাতে ছবি দিল। মৃন্ময়ী অনেকক্ষণ ছবির দিকে তাকিয়ে থেকে বলল, আপনাকে যেমন আঁকতে বলা হয়েছিল আপনি সেরকম আঁকতে পারেননি। আপনাকে বলা হয়েছিল কঠিন চোখে দাদাজান তাকিয়ে আছেন এমন ছবি আঁকবেন। আপনি দুনিয়ার মমতা দাদাজানের চোখে দিয়ে দিয়েছেন। এই ছবি আমি বাবাকে দিতে দেব না, এটা আমি রেখে দেব। দরকার হলে আপনি আর একটা আঁকবেন। আলিমুর রহমান ছবি হাতে নিয়ে বললেন, জহির চোখের কোনায় কি পানি? জহির বলল, জি স্যার। আপনি আপনার মায়ের কথা বলছিলেন, তখন আপনার চোখ ভিজে উঠেছিল, ওইটা আমার মাথার ভিতর ঢুকে গিয়েছিল। মৃন্ময়ী বলল, আর্টিস্ট সাহেব, ছবির দিকে তাকালেই মন ভালো হয়ে যাচ্ছে। আমি আপনাকে আমার তরফ থেকে সামান্য উপহার দিতে চাই। বলুন কোন উপহার পেলে আপনি খুশি হবেন? তাড়াতাড়ি বলতে হবে, 1 থেকে 3 গুণার মধ্যে বলবেন। 1, 2। জহির বলল, আমার এক বন্ধু আছে, তার নাম ফজলু। ওয়াটার কালারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। আমি তার কাছে কিছু না, আমার বন্ধুটা মরতে বসেছে। ডাক্তাররা বলেছেন বাইরে নিয়ে শেষ চেষ্টা করতে। আমি যাতে সেই শেষ চেষ্টাটা করতে পারি তার ব্যবস্থা করে দিন। মৃন্ময়ী বলল, দাদাজান ব্যবস্থা করে দেন, আপনি এই নিয়ে চিন্তাই করবেন না। জহির বলল, থ্যাংক ইউ। আলিমুর রহমান বললেন, জহির তোমার একটা সস্তা সিগারেট দাও তো খাই। শুনো জহির, আমি মুখ ভেঙচি দিয়ে আছি এরকম একটা ছবি এঁকে দাও, আমি আমার গাধা পুত্রকে উপহার দেব। জহির হাসলো। আলিমুর রহমান বললেন, হাসি না, এখনই আঁকা শুরু করো, ভেঙচি মুখ আঁকবে। তোমার রঙের বাক্স নিয়ে আসো। মৃন্ময়ী বলল, আজকের দিনটা বাদ থাকুক, কাল থেকে আঁকা হবে। আলিমুর রহমান বললেন, আজ আমার ভেঙচি দিতে ইচ্ছা করছে, কাল হয়তো করবে না। মৃন্ময়ী, দেখো তো কোন ভেঙচিটা ভয়ঙ্কর। আলিমুর রহমান ভেঙচির কয়েকটা নমুনা দেখালেন। মৃন্ময়ী খিলখিল করে হাসছে। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল। আলিমুর রহমান ভেঙচির কয়েকটা নমুনা দেখালেন। মৃন্ময়ী খিলখিল করে হাসলো। মৃন্ময়ী বলল, আর্টিস্ট সাহেব, এই দেখুন আমার চোখে পানি, ভালো করে দেখে রাখুন। যদি কখনো আমার ছবি আঁকেন চোখের কোণে পানি দিতে ভুলবেন না। জহিরকে ব্রাশ রং নিয়ে বসতে হলো। তার কাছে মানুষটার কাণ্ড কারখানা অদ্ভুত লাগছে। তিনি সত্যি সত্যি মুখ ভেঙচি দিয়ে চেয়ারে বসে আছেন। মৃন্ময়ী একা একা বাগানে হাঁটছে। জহির বলল, স্যার, আপনাকে সিটিং দিতে হবে না, আপনার চেহারা আমার মাথায় আছে। আপনি আপনার নাতনির সঙ্গে গল্প করুন, বেচারি একা একা হাঁটছে। আলিমুর রহমান বললেন, আমার নাতনি যে তোমাকে খুব পছন্দ করেছে এটা টের পেয়েছ? আমার ছবি আঁকা ওনার পছন্দ হয়েছে এটুকু বুঝতে পেরেছি। আমার নাতিকে তোমার কেমন লাগে? সে কি টাইপের মেয়ে? জহির বলল, আপনার মতো, আপনার সঙ্গে সাংঘাতিক মিল। আলিমুর রহমান বললেন, আমার সঙ্গে কি মিল দেখলে? জহির বলল, আপনার মতো পাগলাটে স্বভাব। তোমার স্বভাব কেমন? আমার মধ্যে পাগলামি নেই, আমার বন্ধু ফজলুর মধ্যে আছে। আর্ট কলেজে পড়বার সময় সে একবার ঠিক করলো কলেজের বাইরের সময়টা সে ভিক্ষা করবে, পুরোপুরি ভিক্ষুক। আলিমুর রহমান আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, পরে ভিক্ষা করেছিল? জহির বলল, 3 মাসের মতো করেছে। একদিন প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা হয়ে গেল। স্যার গাড়ি করে ফিরছেন, সিগনালে গাড়ি থেমেছে, ফজলু গেছে ভিক্ষা চাইতে। আলিমুর রহমান বললেন, এটা তো খুবই ইন্টারেস্টিং গল্প। এরকম গল্প কি তোমার স্টকে আরও আছে? জি আছে। আলিমুর রহমান বললেন, এক কাজ করো, এই গল্প মৃন্ময়ীকে শুনিয়ে আসো, এক্ষুনি যাও। গল্প শুনে তার রিয়েকশন কেমন হয় আমি দূর থেকে দেখব। জহির সিগারেট ধরালো। তার ইচ্ছা করছে এই বড়কে কিছু কঠিন কথা শোনাতে। জীবনটা সিনেমা না, এবং এই বৃদ্ধ স্ক্রিপ্ট রাইটার না। তার স্ক্রিপ্ট মতো একটা ছেলে যাবে এবং তার আদরের নাতনির সঙ্গে প্রেম করার চেষ্টা করবে। দূর থেকে এই দৃশ্য দেখে তিনি আনন্দ পাবেন। আলিমুর রহমান বিরক্ত গলায় বললেন, কি হলো, যাচ্ছ না কেন? জহির রওনা হলো। মৃন্ময়ীর কাছে গিয়ে দাঁড়াতেই মৃন্ময়ী বলল, দাদাজান আপনাকে পাঠিয়েছেন তাই না? জি। কি বলতে হবে তাও কি বলে দিয়েছেন? না। দাদাজানের অতি ছেলে মানুষের শখের একটা হচ্ছে আমার কোনো একটা ছেলের সঙ্গে ভাব হবে, তাকে নিয়ে আমি এই খামার বাড়িতে আসবো, দুজনে হাসলে গল্প করব, তিনি দূর থেকে এই দৃশ্য দেখে মজা পাবেন। এখন যদি আমি আপনাকে নিয়ে পুকুর ঘাটে যাই, কিছুক্ষণের মধ্যে কোনো একটা গাছের আড়ালে দাদাজানকে দেখা যাবে। তার হাতে থাকবে বাইনাকুলার দিয়ে তিনি দেখার চেষ্টা করবেন আমরা কি করছি। আপনি কি যাবেন আমার সঙ্গে পুকুর ঘাটে? আপনি আদেশ করলে যাব। আচ্ছা যান, আদেশ করছি, আসুন আমার সঙ্গে। অনেকক্ষণ হলো দুজনে পুকুর ঘাটে। আশেপাশে কোথাও আলিমুর রহমানকে দেখা যাচ্ছে না। মৃন্ময়ী হাসতে হাসতে বলল, দাদাজানের এত সময় লাগছে কেন কে জানে, মনে হয় বাইনাকুলার খুঁজে পাচ্ছেন না। জহির হেসে ফেলল।
মৃন্ময়ী বলল, এই প্রথম আমি আপনাকে হাসতে দেখলাম। দাদাজান যখন ভেঙচি কাটছিল তখনও আপনি হাসেননি। আপনার হাসি সুন্দর, আপনি ঘন ঘন হাসবেন, মনে থাকবে? থাকবে। এইবার দাদাজানকে দেখা যাচ্ছে কাঁঠাল গাছের পেছন থেকে উকি ঝুঁকি দিচ্ছেন। বলেছিলাম না হাতে বাইনাকুলার থাকবে, ওই দেখুন হাতে বাইনাকুলার। শাহিদুর রহমানের সামনে ফরিদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সংসার চালানোর কিছু টাকা আজ লাগবেই, বাজার হবে না এমন অবস্থা। স্যারকে ব্যাপারটা যেভাবেই হোক বুঝিয়ে বলতে হবে। বুঝিয়ে বলাটা তার জন্য কঠিন, সে কাউকেই বুঝিয়ে কিছু বলতে পারে না। মৃন্ময়ী ম্যাডামকেও সে বুঝিয়ে বলতে পারেনি যে রাত 11:30টায় টেলিফোনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মৃন্ময়ী ম্যাডাম হয়তো ধরেই নিয়েছেন সেই টেলিফোন করে। শাহিদুর রহমান ফরিদের দিকে না তাকিয়েই বললেন, আমাকে কিছু বলতে এসেছো? জি স্যার। টাকা লাগবে, টাকা ছাড়া সংসার অচল, এই তো বলবে? জি স্যার। সামনের চেয়ারটায় বসো। স্যারের সামনে ফরিদের বসার অভ্যাস নেই, সে জড়সড় হয়ে বসলো। তার মাথা আরো ঝুলে গেল। শাহিদুর রহমান বললেন, ফরিদ তুমি তাস খেলো? জি না স্যার। তাস চিনো তো, নাকি তাস চেনো না? তাস চিনি। শাহিদুর রহমান হাসি হাসি মুখে বললেন, তাস আছে দুই রঙের, কালো একটা গা এবং লাল। কালো হাতে রাতের প্রতীক, লাল হলো দিনের, বুঝেছ? জি স্যার। তাস চার ধরনের, স্পেড, ক্লাবস, ডায়মন্ড এবং হার্ট। এই চার ধরন হচ্ছে 4 ঋতুর প্রতীক, শীত, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, বুঝেছ? জি স্যার। প্রতিটি গ্রুপে তাস আছে 13টা করে। এই 13 হলো লুনার সাইকেলের প্রতীক। বছরে লুনার সাইকেল আছে 13টা, ঠিক আছে? জি স্যার। এখন তুমি তাসের নাম্বারগুলো যোগ করো। গুলাম 11, বিবি 12, সাহেব 13। যদি যোগ করো তাহলে যোগফল হবে 365। একটা বছরে দিনের সংখ্যা হলো 365। পুরো ব্যাপারটা কেমন দাঁড়ালো? ফরিদ কি উত্তর দেবে বুঝতে পারছে না। সংসার আটকে গেছে টাকার জন্য। এখানে তাসের ভূমিকাটা কি? শাহিদুর রহমান বললেন, চেক বই আনো। এখন চেক ফেরত আসবে না, ব্যবস্থা করা হয়েছে। ফরিদ পকেট থেকে চেক বই বের করলো। শাহিদুর রহমান চেক বইয়ে দস্তখত করতে করতে বললেন, ব্যাংক থেকে টাকা আনার পথে 1 প্যাকেট তাস কিনে আনবে, গুনে দেখবে যোগফল 365 হয় কিনা। জি আচ্ছা স্যার। ফরিদের খুব ইচ্ছা করছে জানতে সমস্যার সমাধান কিভাবে হলো। বড় সাহেব কি ছেলেকে ক্ষমা করেছেন? ব্যাংকে টাকা জমা পড়েছে? ছোট মানুষের বড় বড় বিষয় জানতে চাওয়া উচিত না, কিন্তু ছোট মানুষরা তো হঠাৎ হঠাৎ অনুচিত কাজ করে ফেলে। শাহিদুর রহমান বই হাতে পড়ার চেয়ারে বসলেন। তার হাতে নতুন একটা বই, ডিজিজ ট্রিটেড উইথ ফ্রুটস। লেখকের নাম জিউ ঝং চাং। ফলমূল নিয়ে অসুখ সারানোর কৌশল জানা থাকা ভালো। রাতকানা রোগ, প্রতিদিন সকালে একটা করে গাজর 10 দিন ধরে খেতে হবে। 500 গ্রাম পালং শাক পিষে রস করে দিনে 2 বার খেতে হবে 10 দিন। প্রতিটি ওষুধই 10 দিন করে খাওয়ার বিধান কেন, এটা নিয়ে শাহিদুর রহমান চিন্তা করেছেন। 10 দিনের হিসাবটা বোঝা যাচ্ছে না। লোকজ চিকিৎসা চন্দ্র হিসেবে করা হয়, 10 দিন কোনো হিসাবেই যায় না। ব্যাংক থেকে টাকা পেতে ফরিদের সমস্যা হলো না। ইচ্ছা করলে সে ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞেস করতে পারলো, কিন্তু জিজ্ঞেস করলো না। তার টাকা তোলা দিয়ে কথা, সে টাকা তুলবে, 1 প্যাকেট তাস কিনে ঘরে ফিরবে, বসে বসে গুনবে, গুনে দেখবে 365 হয়েছে কিনা, তার কাজ শেষ। মৃন্ময়ী তার মার ঘরে। মৃন্ময়ীর হাতে কফির কাপ। কফিতে সে সুমুখ দিচ্ছে না। কফির তিতপুটে স্বাদ তার ভালো লাগে না, তবে কফির গন্ধ ভালো লাগে। মগবর্তী কফি হাতে বসে থাকলে মাঝে মাঝে কফির গন্ধ পাওয়া যায়। শায়লা আজ অনেক ভালো। তিনি তার ঘরের আলো খুলে দিয়েছেন। ঘরে রোদ ঢুকেছে। মৃন্ময়ী বলল, মা, শুনলাম বাবার টাকা পয়সার সমস্যার নাকি সমাধান হয়ে গেছে। জানি না। মৃন্ময়ী বললে, জানবে না কেন? অবশ্যই জানো। তোমার তো ধারণা কলকাঠি তুমিই নাড়েছ। তুমি কি ঝগড়া করতে এসেছো? ঝগড়া না, আমি জানতে এসেছি। শায়লা বললেন, তোর বাবা পাওয়ার অফ অ্যাটর্নি পেয়েছে। মানে কি? এত কিছু ব্যাখ্যা করতে পারবো না, আইনের সবকিছু আমি বুঝি না। তুমি যতটুকু বুঝেছো ততটুকু বলো। শায়লা বললেন, কোর্ট একটা অর্ডার দিয়েছে। কোর্টের সিদ্ধান্ত হলো তোর দাদাজান মানসিকভাবে সুস্থ না। তিনি তার বিরাট সাম্রাজ্যের বিলি ব্যবস্থা করতে অক্ষম, কাজেই ওনার সবকিছু দেখাশোনার দায়িত্ব এখন তোর বাবার। কোর্ট কি দাদাজানের সঙ্গে কথা বলেছে? তুই আমার সঙ্গে চিৎকার করছিস কেন? আমি কি কোর্ট? আমি চিৎকার করছি না, তোমরা একজনকে পাগল বানিয়ে ফেললে। শায়লা বললেন, যে তোর বাবাকে পাতার পর পাতা গাধা লিখে পাঠায় সে পাগল না? তোর বাবা গাধা? দাদাজানের কাছে গাধা। একজন বাবার কাছে অতি বুদ্ধিমান পুত্র গাধা হতে পারে। শায়লা বললেন, তোর সঙ্গে তর্ক করব না। যে মানুষ চেনে না জানে না এমন এক কাজের মেয়েকে বাড়িধারার 4 তলা বাড়ি লিখে দে, সে গাধা না? কাজের মেয়েকে না দিয়ে তিনি যদি কোনো ইউনিভার্সিটিকে লিখে দিতেন তাহলে কি তাকে গাধা বলতে, নাকি তখন কিছু আর একটু উন্নত ঘোড়া বলতে? তুই রেগে যাচ্ছিস। মানুষটার কাজকর্ম একটু চিন্তা করে দেখ। দিন রাত নেংটি পরে বসে থাকে। উনি ওনার নিজের জায়গায় নেংটি পরে থাকেন, নেংটি পরে তোমাদের কাছে আসেন না। মহাত্মা গান্ধীও কিন্তু নেংটি পরেই ঘুরতেন। মৃন্ময়ী, তুই আমার সামনে থেকে যা। আমি তো দাদাজানকে পাগল বলিনি, কোর্ট বলেছে। ডাক্তাররা সার্টিফিকেট দিয়েছেন, নিউরোলজিস্টরা রিপোর্ট দিয়েছেন। যে নিউরোলজিস্ট তার চিকিৎসা করছেন তার রিপোর্ট আছে। প্রফেসর সালাম, তুই প্রফেসর সালামের সঙ্গে কথা বল।
মৃন্ময়ী মায়ের সামনে থেকে উঠে গেল। তার অস্থির লাগছে, বাবার সঙ্গে এক্ষুনি সে কঠিন যুদ্ধে যাবে নাকি নিজেকে খানিকটা সামলে নেবে এটা বুঝতে পারছে না। সে প্রচণ্ড রেগেছে, এত রেগে থাকলে লজিক এলোমেলো হয়ে যায়। বাবা শান্ত লজিকের মানুষ। মৃন্ময়ী দেরি করলো না, চারতলায় ওঠা শুরু করলো। রান্নাঘর থেকে আরেক কাপ গরম কফি নিয়ে নিল। নিজের নার্ভ ঠান্ডা রাখার জন্য তার কফির গন্ধ দরকার। মৃন্ময়ীর মন ভালো নেই। হুমায়ুন আহমেদ পর্ব 9। শাহেদুর রহমান বই পড়ছিলেন। মেয়েকে দেখে হাত থেকে বই নামিয়ে আনন্দিত গলায় বললেন, হ্যালো বিবি। মৃন্ময়ী বলল, জ্ঞানচর্চা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা যায়? শাহেদুর রহমান বললেন, জ্ঞানচর্চা বন্ধ রাখা অন্যায়, তবে আমার বিবির জন্য বড় বন্ধ করা হলো। মা, রেগে আছো কেন? মৃন্ময়ী বলল, বাবা, দাদাজান কেমন মানুষ? শাহেদুর রহমান বললেন, অতি জটিল প্রশ্ন। প্রতিটি মানুষই এক একজনের কাছে এক এক রকম। তোমার দাদাজান তোমার কাছে একরকম, আমার কাছে আরেক রকম। আবার কাজের মেয়ে বিনতির কাছে অন্যরকম। তোমার কাছে কেমন? আমার কাছে উনি ইন্টারেস্টিং একজন মানুষ। প্রচণ্ড ইচ্ছা শক্তি, জানার প্রচণ্ড আগ্রহ। ক্লাস 8-এ পড়ে বিদ্যা নিয়ে বাড়ি ছেড়েছিলেন। টাকা রোজগারের ফাঁকে ফাঁকে পড়াশোনার দিকে নজর দিতেন। টিচার রেখে অবসর সময়ে পড়েছেন। আমি দিনরাত পড়ি, এই জিনিসটা ওনার কাছ থেকে পেয়েছি। এই মানুষকে তুমি পাগল ডিক্লিয়ার করেছো? শাহেদুর রহমান বললেন, সামান্য ভুল হলো মা, উনি নিজেই নিজেকে পাগল ডিক্লেয়ার করেছেন। তিনি যে দানপত্র করেছেন তার কপি আমার কাছে আছে, পড়লেই বুঝবে। পড়তে চাও? না। একটা কথা বলি, তিনি বেশ বড় অঙ্কের টাকা রেখেছেন ঢাকা শহরের ভিক্ষুক মুক্ত করার পরিকল্পনার জন্য। তার প্রস্তাব, ঢাকা শহরের সব ভিক্ষুককে বড় একটা জাহাজে করে বঙ্গোপসাগরের কোনো নির্জন দ্বীপে ছেড়ে দিয়ে আসা হবে। আর খোঁজ খবর নেওয়া যাবে না। এই প্রক্রিয়া চলতেই থাকবে। প্রতি বছর জাহাজ যাবে, সব খরচ তোমার দাদা জানেন। ঢাকা বিক্রিমুক্ত হবার পর অন্যান্য বড় শহর একে একে ধরা হবে। উইলে এরকম আছে নাকি? হ্যাঁ আছে। আমাকে উনি গাধা ভাবেন, অকর্মণ্য অলস ভাবেন, তাতে কিছু যায় আসে না। আমাকে গাধা অকর্মণ্য অলস উনিই বানিয়েছেন। তার লক্ষ্য একটাই, আমি যেন কিছু করতে না পারি। গুলশানের জমি কিনলাম খুব আগ্রহ নিয়ে, একটা কাজ শুরু করব। কোর্ট ইনজাংশন দিয়ে কাজ বন্ধ করে দিল। তার পেছনে কে? তোমার দাদা যান। ওনাকে জিজ্ঞেস করলেই জানবে। মৃন্ময়ী বলল, তিনি তোমাকে দেখতে পারেন না কেন? একটা কারণ এই হতে পারে যে আমি আমার আত্মীয় স্বজনদের খোঁজ খবর করার চেষ্টা করেছি, যাদের পেয়েছি চাকরি দেবার চেষ্টা করেছি। তোমার দাদা জান এটা একেবারেই পছন্দ করেননি। ফরিদ ছেলেটার কথাই ধরো, তোমার দাদা জানের আপন ভাইয়ের ছেলে। এই ছেলে এটা জানে না, না জানাই ভালো। মৃন্ময়ী উঠে দাঁড়ালো। শাহেদুর রহমান বললেন, মা, রাগটা কি সামান্য কমেছে? মৃন্ময়ী জবাব না দিয়ে বের হয়ে গেল। শাহেদুর রহমান ডাকলেন, ফরিদ। ফরিদ ঘরে ঢুকলো। শাহেদুর রহমান বললেন, তাসের নম্বরগুলো যোগ করে দেখেছো কত হয়? 364 হয় স্যার, 365 হয় না। তাসের প্রতিটি প্যাকেটে একটা জোকার থাকে, জোকারের নাম্বার 1, ওই 1ও যোগ করতে হবে। জি আচ্ছা স্যার। মৃন্ময়ী তার কফির মগ ফেলে গেছে, মগটা দিয়ে আসো। ফরিদ মগ নিয়ে বের হলো। মৃন্ময়ীর ঘরের দরজা পুরোপুরি বন্ধ না, সামান্য খোলা। ফরিদ দরজায় টোকা দিল। ভীত গলায় বলল, ম্যাডাম, আমি ফরিদ, আপনার কফির মগ ফেলে এসেছিলেন, ভেতরে আসুন। ফরিদ মগ নিয়ে ঢুকলো। মৃন্ময়ী বলল, ড্রাইভারকে গাড়ি বের করতে বলুন, আমি দাদাজানকে দেখতে যাব। জি আচ্ছা। ম্যাডাম, আমার একটা কথা ছিল আপনার সঙ্গে। বলুন। রাত 11:30টার টেলিফোন করা বিষয়ে। আমি টেলিফোন করি না। একবার তো বলেছেন, আবার কেন? আপনি মনে হয় আমার কথা বিশ্বাস করেননি, এই জন্য আবার বললাম। আমি প্রমাণ দিতে পারি যে টেলিফোন আমি করিনি। কি প্রমাণ? ফরিদ হড়বড় করে বলল, আমি যদি টেলিফোন করতাম তাহলে যেদিন আমাকে ধরলেন তারপর থেকে টেলিফোন বন্ধ করে দিতাম, কিন্তু তারপর টেলিফোন করা বন্ধ হয়নি। আপনি কিভাবে জানলেন টেলিফোন বন্ধ হয়নি? ফরিদের মাথা ঝুলে পড়ল। মৃন্ময়ী বলল, শুধু শুধু দাঁড়িয়ে থাকবেন না, সামনে থেকে যান। ওই দিনের মতো চৌকাঠে বাড়ি খাবেন না, সাবধানে যাবেন। ফরিদ সাবধানেই বের হলো। তার মন খুবই খারাপ। টেলিফোন সে করে না। কি করে মৃন্ময়ী ম্যাডামকে এই কথাটা বুঝাবে? তার ইচ্ছা করছে দেয়ালে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলতে, তাতে লাভ কি? আলিমুর রহমান আমবাগানে হাঁটাহাঁটি করছেন। আজ তার গায়ে গেরুয়া রঙের পাঞ্জাবি, লুঙ্গির উপর পাঞ্জাবি পরেছেন। লুঙ্গির রঙও গেরুয়া। হাঁটার ভঙ্গিতে কোনো অস্থিরতা নেই। তাকে দেখে মনে হচ্ছে না তিনি চিন্তিত কিংবা বিষণ্ণ। মৃন্ময়ী অনেকক্ষণ হলো এসেছে। সে বাংলার বারান্দায় চেয়ার পেতে বসেছে। বারান্দায় দুটো চেয়ার মুখোমুখি, মাঝখানে টেবিল। ম্যানেজার কালাম পট ভর্তি চা রেখেছে। মৃন্ময়ী চা ঢালেনি। সে দাদাজানের জন্য অপেক্ষা করছে। মৃন্ময়ী যে এসেছে তিনি জানেন, দূর থেকে দেখেছেন, হাত নেড়েছেন। আলিমুর রহমানের নির্দেশ আছে, আমবাগানে হাঁটাহাঁটির সময় কেউ তার কাছে আসতে পারবে না। এই সময় তিনি জটিল কিছু চিন্তা করেন। আলিমুর রহমানের জটিল চিন্তা মনে হয় শেষ হয়েছে। তিনি এগিয়ে আসছেন। তার মুখ হাসি হাসি। মৃন্ময়ী, আছিস কেমন? ভালো। তোর জন্য আমি নতুন একটা নাম ঠিক করেছি, মিন। মিন হলো মাছ। মৃন্ময়ী, কঠিন নাম। মাছ অনেক সহজ। তোর বাবা যেন তাকে কি ডাকে? বিবি, ব্লুবার্ড। গাধা তো গাধা মার্কা নাম দিয়েছে। দাদা যান, চা খাবে?
মৃন্ময়ী চা ঢালতে ঢালতে বলল, আমবাগানে হাঁটতে হাঁটতে জটিল চিন্তা কি করলে? আলিমুর রহমান আনন্দিত গলায় বললেন, ঠিক করেছি বাকি জীবন ভিক্ষা করে পার করব। দুপুরবেলা এর বাড়িতে থালা নিয়ে উপস্থিত হব, কান্না কান্না গলায় বলবো, মা গো 4টা ভাত দেন, তোদের বাড়িতেও একদিন যাব। তোমার ভিক্ষুক জীবন কবে থেকে শুরু হচ্ছে? যে কোনো দিন শুরু হয়ে যেতে পারে, আজ বিকেলেও বের হয়ে পড়তে পারি। মৃন্ময়ী চায়ে চুমুক দিতে দিতে বলল, তোমার মাথা তো আসলেই খারাপ। আলিমুর রহমান বললেন, এই দুনিয়ার প্রতিটি মানুষের মাথাই খারাপ, কারোর 1 দাগ খারাপ, কারোর 2 দাগ খারাপ, আমার পুরোটাই খারাপ। বাবা পাওয়ার অফ অ্যাটর্নি বের করে খুব ভুল তাহলে করেনি? যা করেছে ঠিকই করেছে, গাদাটা যে বুদ্ধি খাটিয়ে কাজটা করেছে এতেই আমি খুশি। মৃন্ময়ী বলল, দাদা যান, তুমি কোর্টে যাও, আমি থাকবো তোমার সঙ্গে। তোমার রোজগারে তোমার কোনো অধিকার থাকবে না, এটা কেমন কথা? কোনো অধিকার নাই, ঝুলা হাতে রাস্তায় নামবো ভাবতেই মজা লাগছে, কেউ কিছু বলতেও পারবে না, কারণ আমি পাগল মানুষ। মৃন্ময়ী বলল, তুমি সত্যি সত্যি ভিক্ষা করতে বের হবে? অবশ্যই, আমবাগানে হাঁটাহাঁটি করে এইটাই ভাবছিলাম। ভিক্ষা করার এই আইডিয়াটা কার কাছ থেকে পেয়েছি জানিস? ফজলুর কাছ থেকে। ফজলুকে? জহিরের আর্টিস্ট বন্ধু, যাকে চিকিৎসার জন্য বাইরে পাঠানোর কথা। ভালো কথা, সব ব্যবস্থা করেছি। ওই ছেলে হয়তো চলেও গেছে, ছেলেকে দেখতেও গিয়েছিলাম। বাঁচার কোনো কারণ নেই, দেশে মরার বদলে সে মরবে বিদেশে, এইটুকু যা লাভ। মৃন্ময়ী বলল, দাদা যান, আমি কি তোমাকে একটা অনুরোধ করতে পারি? আলিমুর রহমান বললেন, পারিস। মৃন্ময়ী বলল, তুমি এইখানেই থাকবে, এখান থেকে বের হবে না, আমি এসে তোমার সঙ্গে বাস করব। আলিমুর রহমান শান্ত এবং স্পষ্ট স্বরে বললেন, না, গাধাপুত্রের দয়া আমি বাস করব না। মিন শোন, আমি এইমাত্র ঠিক করলাম আজ রাতেই গৃহত্যাগ করব, ভিক্ষার জলি হাতে বের হব। মৃন্ময়ী বলল, ভালো। আলিমুর রহমান আনন্দের হাসি হাসতে হাসতে বললেন, পোশাকও ঠিক করে ফেলেছি, লুঙ্গি এবং একটা চাদর। মৃন্ময়ী উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, দাদা যান, আমি এখন উঠবো, তোমার উদ্ভট কথা শুনতে আর ভালো লাগছে না। ঢাকায় রওনা হওয়ার আগে আমি মৃন্ময়ী ম্যানেজার কালামকে ডেকে বলল, আমি গেট দিয়ে বের হওয়ার পর আপনি গেটে তালা লাগিয়ে দেবেন, দাদাজান যেন বের হতে না পারেন। উনার মাথা এখন পুরোপুরি খারাপ। উনি ঠিক করেছেন পথে পথে ভিক্ষা করবেন, এটা করতে দেয়া যাবে না। আপনার প্রধান কাজ ওনাকে এই কম্পাউন্ডে আটকে রাখা, ঠিক আছে? জি ঠিক আছে, সবসময় তাকে চোখে চোখে রাখবেন যেন পালাতে না পারেন। আমি বুঝতে পেরেছি আপা, কোনো সমস্যা হলে আমাকে টেলিফোন করবেন কিংবা বাবাকে। জি আচ্ছা। আলিমুর রহমান সন্ধ্যাবেলা বের হতে গিয়ে বুঝতে পারলেন তাকে আটক রাখা হয়েছে। ম্যানেজার কালাম কাঁদো কাঁদো গলায় বলল, স্যার আপনি যাই বলবেন তাই শুনবো, কিন্তু গেট খুলবো না। আমার হুকুম এখন আর চলবে না? স্যার আপনার হুকুম অবশ্যই চলবে, কিন্তু আমি গেট খুলবো না। আলিমুর রহমান পুকুর ঘাটে গিয়ে বসলেন। সারা রাত বসে রইলেন, পরের দিনও বসে রইলেন, কিছুই খেলেন না। রাত 8টায় শাহেদুর রহমান এসে বললেন, বাবা গেট খুলে দিয়েছি, আপনি চাইলে যেতে পারেন। আলিমুর রহমান বললেন, থ্যাংক ইউ। শাহেদুর রহমান বললেন, আমার প্রতি কি আপনার কোনো আদেশ আছে? আলিমুর রহমান বললেন, মিনা নামের একটি মেয়ের জন্য আমি দানপত্রে কিছু ব্যবস্থা করেছিলাম, সেজন্য তা পায়। শাহেদুর রহমান বললেন, বাবা আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার দানপত্র অক্ষরে অক্ষরে পালন করা হবে, শুধু ভিক্ষুক নির্মূল পালন করা যাবে না, কারণ আপনিও তো ভিক্ষুক, তাহলে তো আপনাকেও জাহাজে করে দ্বীপে ফেলে দিয়ে আসতে হয়। আলিমুর রহমান বললেন, ভিক্ষুক দেখতে পারি না, কারণ আমার বাবা ছিলেন ভিক্ষুক, হাটবারে ভিক্ষা করতেন। শাহেদুর রহমান বললেন, আপনার সঙ্গে ভাত খেতে ইচ্ছা করছে, আর হয়তো আপনার সঙ্গে দেখা হবে, ভাত দিতে বলি? দিতে বলো। আর শোনো, জহির নামের যে আর্টিস্ট ছেলে আছে তার সঙ্গে মৃন্ময়ের বিয়ে দেওয়া যায় কিনা দেখিস, ছেলেটাকে কোনো কারণ ছাড়াই আমার পছন্দ হয়েছে। বাবা আপনার হাতটা একটু ধরি। আলিমুর রহমান বললেন, না। তিনি রাত 11টায় আনন্দের সঙ্গেই গৃহত্যাগ করলেন। জহির ছবি আঁকছে, টুনটুনি তার সামনে বসে আছে। সে গভীর আগ্রহে ছবি আঁকার কর্মকাণ্ড দেখছে। শিশুরা কেমন যেমন করে একটা সেটায় হাত দেয় তা করছে না। একবার শুধু রঙের টিউবের দিকে হাত বাড়িয়েছিল, জহির কঠিন চোখে তাকানোর সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নিয়েছে। মিনা ঘরে ঢুকলো, কিছুক্ষণ ছবি আঁকা দেখলো, মেয়ের পাশে বসতে বসতে বলল, ভাইয়া কিসের ছবি আঁকছো? বিরক্ত করিস না। বিরক্ত করছি না তো, কিসের ছবি আঁকছো জিজ্ঞেস করলাম। আঁকা শেষ হোক তখন দেখবি। ভাইয়া চা খাবে? চা দেবো? না। মিনা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, টুনটুনিকে একটু দেখে রেখো, আমি জরুরি একটা চিঠি লিখছি। জহির জবাব দিল না। মিনা চিঠি লিখছে জহিরকেই, গত 2 দিন ধরে লেখা হচ্ছে, চিঠি আগাচ্ছে। গতকাল যতটুকু লেখা হয়েছে সেটা ফেলে দিয়ে নতুন করে লিখছে। হাতের লেখা ভালো হয়নি, কাকের ট্যাং বকের ট্যাং হয়ে দেখলে ভাইয়া বিরক্ত হতে পারে। তার প্রধান সমস্যা লাইন সোজা হয় না। রুলটানা কাগজ হলে সুবিধা হতো। স্টেশনারি দোকানে গিয়েছিল, রুলটানা কাগজ পাওয়া যায়নি। আজকাল মনে হয় রুলটানা কাগজের চল উঠে গেছে। মিনা চিঠিটা শুরু করেছিল, ভাইয়া আমার সালাম নিও। এটুকু লিখে মনে হলো আমার সালাম নিয়ে ভাগ্যটার প্রয়োজন নেই। সে যদি খুলনায় থাকতো তাহলে লেখা যেত, তারা দুজন তো একই বাসায় থাকে। আমার সালাম নিও বা তুমি কেমন আছো এসব লেখা অর্থহীন। সে চিঠিটা আবার নতুন করে শুরু করেছে, ভাইয়া তুমি আমার মেয়ে টুনটুনিকে দেখতে পারো না কেন? সে কি কোনো দোষ করেছে, নাকি সে দেখতে খারাপ? নাক বোচা, গায়ের রং কালো। এতদিন তোমার সঙ্গে আছি, একটা দিনও টান নিয়ে মেয়েকে কুলে নাওনি বা গালে হাত ধুয়ে আদর করোনি।
ওই দিন মেয়েটার এমন জ্বর উঠলো, মাথায় পানি দিলাম, জলপট্টি দিলাম, তুমি শুধু জিজ্ঞেস করলে জ্বর কি বেশি? আমি রাগ করে বললাম জ্বর বেশি না, সামান্য মাত্র 103। তুমি টুনটুনির কপালে হাত দিয়ে জ্বরটা পর্যন্ত দেখলে না। প্রতিদিন বাইরে থেকে বাসায় আসো, কখনো তোমার ভাগ্নের জন্য কি একটা কিছু এনেছো? একটা চকলেট কিংবা একটা লজেন্স? চকলেট বা লজেন্স কেনার টাকা তোমার নাই, এটা ঠিক না। তোমার যে জিনিসটা নাই তার নাম ভালোবাসা। তুমি টুনটুনিকে দেখতে পারো না, এর জন্য আমার মনে খুব কষ্ট। কারণ টুনটুনিকে আমি তো তোমার হাতেই রেখে যাচ্ছি, বাকি জীবন তুমিই তো তাকে দেখবে, আর কে দেখবে? তোমাকে বিষয়টা পরিষ্কার করে বলি ভাইয়া, সবুজ পুলিশের হাতে ধরা পড়েছে, খবরের কাগজে উঠেছে। তুমি তো খবরের কাগজ পড়ো না, তাই জানো না। আমি বাড়িওয়ালার বাড়িতে গিয়ে রোজ কাগজ পড়তাম, সবুজের বিষয়ে কাগজে কিছু উঠে কিনা জানার জন্যই পড়তাম। কাগজে লিখেছে সবুজ তার অপরাধের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। পুলিশের মার খেয়ে মিথ্যাকে সত্যি বলছে, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু কোর্ট তো এসব বুঝবে না। জজ সাহেব ফাঁসির হুকুম দিয়ে বসবেন, তারা তো ফাঁসি দিয়েই খালাস। তখন আমার কি হবে? আমি কিসের আছায় বেশি থাকবো? তোমার না হয় ভালোবাসা নাই, কারোর জন্য তোমার কিছু যায় আসে না কি? আমার তো আছে ভাইয়া। আমি সারা রাত জেগে বসে থাকি, আমার ঘুমোতে ভয় লাগে, ঘুমালেই ভয়ঙ্কর স্বপ্ন দেখি সবুজকে ধরাধরি করে কিছু লোক নিয়ে যাচ্ছে ফাঁসি দেবার জন্য। আর সে চিৎকার করছে, ময়না আমাকে বাঁচাও, ময়না আমাকে বাঁচাও। ভাইয়া, আমি তাকে কিভাবে বাঁচাবো? আমার হাতে কি কোনো ক্ষমতা আছে? আমি অতি সামান্য একটা মেয়ে, যার কেউ নেই, যার একমাত্র ভাই পর্যন্ত তাকে দেখতে পারে না। আমি 12টা ঘুমের ট্যাবলেট কিনেছি, 12টাতেই কাজ হবে, এর চেয়ে বেশি খেলে সমস্যা হয়। সবুজের সঙ্গে রাগারাগি করে আমি একবার 18টা খেয়েছিলাম, পরে বমি হয়ে সব বের হয়ে গেছে। খালি পেটে 12টা খেলে বমি হবে না। ভাইয়া, আমি এই চিঠিটা আমার বিছানার পাশে রেখে যাব। চিঠিতে অনেক বানান ভুল হয়েছে, তুমি কিছু মনে করো না। টুনটুনিকে কখনো তার বাবা মার মিথ্যা মামলার বিষয়ে কিছু বলবে না। সে হয়তো ভেবে বসবে সত্যি, মনে কষ্ট পাবে। তাকে তার বাবার বিষয়ে ভালো ভালো কথা বলবে। যেমন একবার টুনটুনির রক্ত আমাশা হয়েছিল, তার বাবা সারা রাত তাকে কুলে নিয়ে হাঁটাহাঁটি করেছে। দিকটা ভালো ভালো কথা বানিয়ে বানিয়েও বলবে। তুমি তো আবার মিথ্যা বলতে পারো না। টুনটুনির মুখের দিকে তাকে 2টা মিথ্যা যদি বলো, তাতে পাপ হবে না। টুনটুনিকে তোমার কাছে রেখে যেতে আমার মোটেও খারাপ লাগছে না, কারণ আমি জানি সে খুবই যত্নে বড় হবে। বাবা মা মারা যাবার পর তুমি তো আমাকে বড় করেছো, কোনোদিন আমার অযত্ন হতে দাওনি। ভাইয়া, ভালো ছেলে দিকে টুনটুনির বিয়ে দিও। বিয়ের অনুষ্ঠান অবশ্যই ভিডিও করাবে। আজকাল বিয়ের অনুষ্ঠান ভিডিও করার চল উঠে গেছে, আমার মেয়ের বেলায় যেন এরকম না হয়। ভাইয়া, আরেকটা অনুরোধ, বিয়ের দিন সুন্দর একটা শাড়ি কিনে পুরনো ময়লা একটা প্যাকেট করবে। প্যাকেটের উপর কাউকে দিয়ে লেখাবে আমার মা টুনটুনিকে, তার বাবা সবুজ, এবং টুনটুনিকে বলবে এটা তার বাবা রেখে গিয়েছিলেন। ইতি মিনা। চিঠি শেষ করে মিনা খামে বন্ধ করলো, ঘুমের ওষুধগুলো খেলো। জহিরের পেছনে এসে দাঁড়ালো। জহির বলল, পেছন থেকে সরে দাঁড়া, আলো আটকাচ্ছিস। মিনা বলল, ভাইয়া আমার শরীরটা খারাপ লাগছে, আমি কিছুক্ষণ শুয়ে থাকবো। জহির জবাব দিল না। মিনার খুব ইচ্ছা করছে মেয়েটাকে কুলো নিয়ে আদর করে, কিন্তু সেই ইচ্ছাটাকে প্রশ্রয় দিল না। আগ্রহ নিয়ে সে মামার ছবি আঁকা দেখছে। দেখো, কে জানে বড় হয়ে হয়তো সেও মামার মতো ছবি আঁকবে। মিনা বলল, ভাইয়া টুনটুনিকে নিয়ে মাঝে মাঝে আলিমুর রহমান সাহেবের খামার বাড়িতে বেড়াতে যাবে, জায়গাটা তার খুব পছন্দ। তুই কারণ ছাড়া এত কথা বলিস কেন? মিনার চোখ মুছতে মুছতে বলল, আর বলবো না ভাইয়া, চোখে পানি চলে এসেছে। চোখে পানি আসার মতো কিছু বলেছি? সামনে থেকে যা। মিনা ঘুমোতে গেল। সন্ধ্যা মিলাবার আগে জহির জানতেও পারল না যে মিনা মারা গেছে। আজ টুনটুনির বিয়ে, তার মামা সকাল থেকেই কাঁদছে। মামার জন্য টুনটুনির খুবই মায়া লাগছে। বিয়ে হচ্ছে বলে তো টুনটুনি জন্মের মতো চলে যাচ্ছে না। মামা যখন তাকে ডাকবেন তখনই সে ছুটে আসবে। বিয়েতে বিপুল আয়োজন করা হয়েছে, ছাদে সানাই বাজানোর আয়োজন করা হয়েছে। সানাই বাদকরা এসেছেন কলকাতা থেকে। সানাইয়ের ব্যবস্থা করেছেন টুনটুনির এক আর্টিস্ট চাচু, তার নাম ফজলু। টুনটুনির যে কজন বান্ধবী বিয়ে উপলক্ষে এসেছে তাদের প্রত্যেককে টুনটুনির মামি মৃন্ময়ী একটা করে হীরের নাকফুল দিয়েছে। বান্ধবীরা সবাই হতভম্ব। টুনটুনি জহিরের হাত ধরে বলল, মামা ছাদে গিয়ে বসো, সানাই বাজনা শুরু হবে, তুমি যাচ্ছ না বলে শুরু হচ্ছে না। জহির বলল, তোরা যা, আমি যাব না। টুনটুনি বলল, মামি একা ছাদে বসে আছে, তুমি পাশে নেই বলে তার মন ভালো নেই। সানাই বেজে উঠেছে। রাগ ভীম পবলশ্রী। সমাপ্ত। আমি পরবর্তী ভিডিওতে এর সারসংক্ষেপ ও কিছু জনপ্রিয় উক্তিগুলো তুলে ধরব। ধন্যবাদ।